আচ্ছা, আসছেন আজকে আমাদের নতুন টপিক শুরু করব। প্রিভিয়াস ক্লাসের যেই সমস্যাগুলো, এইগুলো অনেকেই করছেন, অনেকে করেন নাই। আপনাদের বলছি শুক্রবারে 11টার মধ্যে আইসেন, কারণ যেহেতু একটার সময় নামাজ আছে, অনেকেই নামাজ পড়তে যাবেন। তো 11টায় যদি আসেন, 2 ঘন্টা একটানা প্র্যাকটিস করলে আপনাদের অনেক প্র্যাকটিস হবে। এবং আপনাদের পিছনে সবাই যার যার মতো করেই নোট করে নিয়ে আসবেন, কার কার কোন টপিকে সমস্যা, সে ওই টপিক নিয়ে বসবেন। যদি আপনি একদমই কোনো কিছু না করে চলে আসেন, তাহলে আপনি কিন্তু বেশি কিছু নিতে পারবেন না। দেখা যাবে যে আপনি এখানে এসে সহজ একটা জিনিস করতে গিয়ে আটকে গেছেন, এর চেয়েও জটিল জিনিস ছিল যেটা আপনি সমাধান করতে পারেননি। ওই জন্য আপনাকে প্র্যাকটিস করে আসবেন, যেগুলো পারেন ওগুলো দেখানোর কোনো দরকার নাই। যেগুলোতে আটকে যান বারবার, প্রবলেম বা আপনি আপনার কনসেপ্ট ক্লিয়ার না, ওই জিনিসগুলো আপনার লিখে নিয়ে আসবেন। যে ধরেন আপনি বিল ইম্পোর্ট, অথবা ধরেন আপনি ইনভয়েস ইম্পোর্ট, অথবা ধরেন সেলস রিসিট ইম্পোর্ট, ঠিক আছে, অথবা ইনভয়েসের কোনো একটা জিনিস আপনি বুঝেন নাই, এই জিনিসগুলো আপনার হচ্ছে লিখে নিয়ে আসবেন, তাহলে আপনাদের এটা ভালো হবে। আচ্ছা দেখেন, আমরা প্রথমে হচ্ছে বাজেটিং করব। হ্যাঁ, বাজেটিং জিনিসটা কি, কে বলতে পারবে? বাজেট কে বলতে পারবে? বাজেট হচ্ছে ফরকাস্টিং, অর্থাৎ আপনি আপকামিং ইয়ারে কি পরিমাণ আর্নিং করবেন, কি পরিমাণ আপনার খরচ হবে, এইটার একটা প্রি প্ল্যানিং করা। ঠিক আছে, মূলত আমরা ইনকাম স্টেটমেন্টকেই হচ্ছে আপনার বাজেটের মধ্যে নিয়ে আসি, অর্থাৎ আমার কোন কোন খাত থেকে কত টাকা ইনকাম হবে, কোন কোন খাতে আমি ব্যয় করব, এইটার উপরে আমরা মূলত বাজেটটা করে থাকি। বাজেট করতে গেলে আমাদেরকে কিছু জিনিস জানতে হবে। বাজেটিং কিন্তু আপনার নর্মালি যারা একটু মানে, বাজেট কিন্তু অ্যাকাউন্টেন্টের কাজ, নট বুককিপার। আমি বলছি অ্যাকাউন্টেন্ট এক জিনিস আর বুককিপার আরেক জিনিস। বাজেটের কাজ হচ্ছে অ্যাকাউন্টেন্টের। সে কি করবে? সে হচ্ছে লাস্ট 3 or 4 ইয়ার্স এর ডেটাগুলো অ্যানালাইসিস করবে। অ্যানালাইসিস করে, মানে হিস্টোরিক্যাল ডেটা যেগুলো অ্যানালাইসিস করে, সে দেখবে যে তার ধরেন লাস্ট 4 ইয়ারে তার ভেরিয়েন্সটা কেমন, অর্থাৎ ধরেন 2020-এ কেমন ছিল প্রফিট, 21-এ কেমন হয়েছে, এটা মানে কত পার্সেন্ট কমছে অথবা বাড়ছে, বা 21 থেকে 22-এর কি অবস্থা, বা 22 থেকে 23-এর কি অবস্থা, এগুলো আগে তারা অ্যানালাইসিস করবে। করার পরে ওটাকে একটা অ্যাভারেজ করবে। অ্যাভারেজ করলে সে বুঝতে পারবে যে তার অ্যাভারেজ ভেরিয়েন্সটা কেমন। ঠিক সেটার উপর ভিত্তি করে সে একটা বাস্তবসম্মত একটা বাজেট প্রণয়ন করবে, যে কত টাকা তার মানে ইনকাম করা পসিবল, এবং সেই ইনকাম করতে গিয়ে তার কোন কোন খাতে কত টাকা খরচ হতে পারে। এছাড়াও সে যদি চিন্তা করে যে আমি 2024-25 অর্থ বছরে আমি মানে বিগ একটা ইনভেস্টমেন্ট করব, সেই ক্ষেত্রে সে ইনভেস্টমেন্ট কোন কোন জায়গায় সে করতে পারে, সেই জায়গা থেকে তার কেমন আর্নিং আসতে পারে, এটাও মাথায় রেখে তার এই বাজেটের সাথে ইনক্লুড করতে হবে। ঠিক আছে। আর যদি তার অ্যাজ ইউজুয়াল বাজেট হয় যে না, আমার হচ্ছে মানে স্পেশাল কোনো ইনভেস্টমেন্ট আমি এই ইয়ারে করব না, তাহলে আপনি হচ্ছে লাস্ট 3 or 4 ইয়ার্স এর ডেটার উপর ভিত্তি করেই আপনি একটা বাস্তবসম্মত বাজেট করবেন, যে বাজেটটা আপনি বাস্তবায়ন করার আপনার পক্ষে সম্ভব বা আপনার কোম্পানির পক্ষে পসিবল। দেখা গেল যে আপনার লাস্ট 3 or 4 ইয়ার্সে অ্যাভারেজ সেল হচ্ছে $30,000। আপনি যদি $3 লাখ দিয়ে দেন মাসে, তাহলে কি হবে? তাহলে তো হবে না, কারণ এটা তো ক্যাপাসিটির বাইরে। সো আমরা এই জিনিসগুলো মাথায় রাখবো। এইবার আসলে আমরা এখন নর্মালি এই কাজটা আমরা কিন্তু হিস্টোরিক্যাল ডেটা থেকে পাবো, এবং ওই কাজটা ডেটা থেকে মানে হিস্টোরিক্যাল ডেটা থেকে নেয়ার পরে আমরা একটা এক্সেল শিটে হেড ওয়াইজ এই কাজটা করব। এখন করে আমরা কুইকবুকসে ইম্পোর্ট করব অথবা ম্যানুয়ালি করব। এখন বলতে পারেন যে সব যদি এক্সেল শিটে করি, তাহলে আমার কুইকবুকসে করার মানে এটা আবার ইম্পোর্ট করার দরকার নেই। আচ্ছা, ইম্পোর্ট করার দরকার হচ্ছে অথবা এখানে অ্যাড করার দরকার হচ্ছে যে আমি প্রত্যেক মাসে মাসে ভেরিয়েন্সটা দেখব, যে আমার যেমন জানুয়ারিতে আমার যে পরিমাণ বাজেট ছিল সেই অনুযায়ী আমি অ্যাচিভ কতটুকু করেছি, এবং আমার খরচ যেটা ছিল সেই অনুযায়ী আমি কত খরচ করেছি। এই জিনিসটাকে আমরা যদি অ্যানালাইসিস করতে চাই, বা আমরা যদি ভেরিয়েন্সটা হচ্ছে মানে মান্থ টু মান্থ দেখতে চাই, তাহলে ডেটাটা আমার কিন্তু কুইকবুকসে থাকতে হবে। তাহলেই সে আপনি ভেরিয়েন্সটা করতে পারবেন। আর এটা ম্যানুয়ালি করতে গেলে আপনার সময় সাপেক্ষ ব্যাপার। এবং ভেরিয়েন্সটা যদি আপনি প্রত্যেক মাসে মাসে করেন, তাহলে কিন্তু আপনাকে আপনি সিদ্ধান্ত নিতে সহজ হবে যে আপনি কোন কোন জায়গাতে আপনার ল্যাকিংস আছে। আপনি যে একেবারে
যেভাবে বাজেট করবেন ঠিক ওইভাবে সবকিছু অ্যাচিভ করতে পারবেন, বিষয়টা কিন্তু এতটা সহজ না। বলা এক জিনিস, করা এক জিনিস। ঠিক আছে, বলা অনেক সহজ, বাস্তবায়ন করা অনেক কঠিন। বাস্তবায়ন করতে গিয়ে দেখা যাবে যে এমন কিছু কিছু খাতে আপনি আহ, খরচ কম হয়েছে, আবার কোনো কোনো খাতে খরচ অনেক বেশি হয়ে গেছে। কেন বেশি হলো, এটার ভ্যালিড রিজন থাকতে হবে। তো এটার উপর ভিত্তি করে আমরা নেক্সট মান্থের যে আমাদের বাজেটের যে ইচ্ছা ছিল, সেটাকে আমরা ফোকাস করতে পারবো যে আমার যেই জায়গায় ল্যাকিংস ওই জায়গায় আমার কাজ করার সুযোগ থাকবে। আর আমি যদি মনে করি আমি একটা বাজেট করে রাখলাম, এটা 1 বছর চলে যাবে, চলে যাওয়ার পরে পরে আমি চিন্তা করবো যে এটা আমার কতটুকু অ্যাচিভ হলো কতটুকু হইলো না, তাহলে কিন্তু আপনি কিন্তু বাজে এই সংশোধন করার কিন্তু সুযোগ পেলেন না। ঠিক আছে, ওই জন্য অবশ্যই ভেরিয়েন্সের দরকার আছে। আর এটার জন্য অবশ্যই আমার বুঝতে এখানে ভেরিয়েন্স রিপোর্ট খুব সহজে রান করতে পারবেন যদি আপনার ডেটা, মানে বাজেটের ডেটা যদি আপনার কুইকবুকসে থাকে। এবার দেখেন আমরা এখানে বাজেটটা করব কিভাবে। ফার্স্ট অফ অল হচ্ছে, আচ্ছা আপনাদেরকে 87টা কোশ্চেন দিয়েছিলাম, সবাই পড়েছেন? 50টার পর আরো 37টা দিয়েছিলাম না? 87টা কোশ্চেন দিয়েছিলাম। শোনেন, 87টা কোশ্চেন দিয়েছিলাম। আজকে রাতে আমি আপনাদেরকে একটা লিঙ্ক পাঠাবো। আপনারা আহ, আজকে রাতে ধরেন 12টার মধ্যে 20টা কোশ্চেন আছে, ওই 20টা কোশ্চেনের অ্যান্সার দিবেন। আমি 12টার মধ্যে টাইম দিয়ে রাখবো, টাইমার 12টার মধ্যে দিয়ে রাখবো। এর মধ্যে আপনারা ওইটা সাবমিট করে দিবেন, মানে গুগল ফর্মের লিঙ্ক। জাস্ট আপনি হচ্ছে যেটা কারেক্ট হবে ওটা কারেক্ট দিবেন। যেভাবে আপনার কোশ্চেন পেয়েছেন ঠিক ওখান থেকে আসবে। যদি পড়া থাকে তাহলে আপনি সহজে অ্যান্সার করতে পারবেন। কোনো নোটবুক বের করবেন না, যা যে যতটুকু বুঝেন ওভাবে অ্যান্সার করবেন। সময় অনেক দিছি ভাই, এই কোশ্চেন, এটা এক্সাম নেওয়ার কথা ছিল সেই সেই শনিবারে, এক্সাম নেওয়ার কথা ছিল। আচ্ছা ঠিক আছে, কালকে, আচ্ছা ঠিক আছে, মানে 11টার সময় দিব না 10টার সময় দিব। এটা হচ্ছে সবাই ওই টাইমে অ্যাক্টিভ থাকবেন। টাইম দিব আধা ঘন্টা, ওটা করতে লাগবে 10 মিনিট অথবা 15 মিনিট। আমি আধা ঘন্টা টাইম দিব। যারা এই আধা ঘন্টার মধ্যে করতে না পারবে তারা কিন্তু অ্যাটেন্ড নিতে পারবেন। আমি টাইমার দিয়ে দিব, 10টার সময় আপনাদের শীট দিব, 10:30 পর্যন্ত লিমিট দিয়ে দিব। 10:30টার পরে গিয়ে কিন্তু টাইম এক্সপায়ার হয়ে যাবে। ঠিক আছে, সবাই অ্যাক্টিভ থাকবেন। আবার বলেন না যে আমার মনে নাই, আমি জানি না, আমার রিমাইন্ডার দেওয়া নাই, এত রিমাইন্ডার দিতে পারবো না। ঠিক আছে, ওই এখন 10টায় দিব, 10টা 30 পর্যন্ত টাইম। রাতে, সকালে দিলে আপনি অফিস করবেন না। ঠিক আছে, আচ্ছা দেখেন, আমরা বাজেটে চলে যাব। বাজেট কোথায় আছে আমরা একটু দেখি। এই হচ্ছে আমাদের গিয়ার আইকন মেনু। এখানে গিয়ে আমরা হচ্ছে এই যে দেখেন টুলস এর আন্ডারে বাজেটিং নামে একটা মেনু বার রয়েছে। আমরা এই বাজেটিং যাব, যাওয়ার পরে এখানে আমরা দেখবো যে আমাদের এই মুহূর্তে কোনো বাজেট ক্রিয়েট করা নাই। আচ্ছা এবার আসেন হচ্ছে আমরা ক্রিয়েট বাজেট, প্রথমে এখানে ক্লিক করব। করার পরে এখানে এসে আপনারা কি কি করতে পারবেন। ফার্স্ট অফ অল হচ্ছে বাজেট টাইপ হবে প্রফিট এন্ড লস এর। এরপর পিরিয়ড, আমরা এখানে দেখেন আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার মধ্যে আপনি যখন কোম্পানি সেট করেছেন, ওই মানে যে কান্ট্রি দিয়ে কোম্পানি সেট করেছেন ওই দেশের ফাইন্যান্সিয়াল ইয়ারের যে পিরিয়ড, ওই অনুযায়ী এখানে আমাকে অপশনগুলো তৈরি করে দিয়েছে। আমি ধরেন 25 থেকে ধরেন এখানে 24 থেকে 25 এটাই নিলাম। এটা নিলে যেটা হবে আমার কিছু ডেটা থাকবে, আমি একটু কম্পেয়ার করে আপনাদেরকে দেখাতে পারবো। এরপর আসা হচ্ছে কনসোলিডেট অথবা সাবডিভাইডেড। অর্থাৎ আপনারা এখানে দিবেন হচ্ছে কনসোলিডেট, এটা হচ্ছে সমন্বিত একটা বাজেট করবো আমরা, মানে স্পেসিফিক কাস্টমার ওয়াইজ কোনো বাজেট করব না। এরপর আসেন হচ্ছে প্রি ফিল ডেটা, মানে আপনি বাজেট করার সময় আমাকে যে অপশন গুলো দিবে অর্থাৎ যেই হেড গুলো দিবে, ওই হেড গুলোতে আপনি প্রিভিয়াসলি যে ট্রানজেকশন গুলো অলরেডি করেছেন সেগুলো ডেটা আপনি সামনে দেখতে চান কিনা। যদি চান তাহলে দিবেন অ্যাকচুয়াল, ধরেন 24 দিলে 25-এ তো কোনো ডেটা আমার এখানে নাই, আমি 24 দিলাম, তাহলে 24 সালে যে কাজগুলো আপনি করেছেন এখন পর্যন্ত ওইগুলো জাস্ট আপনাকে শো করবে যে জানুয়ারি তুমি সেল করছো, ফেব্রুয়ারিতে এটা করছো। এখন আপনি এটাকে কাস্টমাইজ করে আপনি বসাবেন। ঠিক আছে, এছাড়াও এখানে আপনার কাস্টমাইজও করা যায়, আমরা কাস্টমাইজ করা যায়। এখানে প্রিফিল ডেটা নিলাম এবং পিরিয়ড নিলাম,
এরপর নেক্সট বাটনে ক্লিক করব, করার পর এখানে প্রিপেয়ারিং ইওর বাজেট এই অপশনটা চলে আসবে। এখানে আসলে আমরা হচ্ছে এই যে বাজেটের অপশনটা পেয়ে গেছি। তো এখন আমরা হচ্ছে এখানে তথ্যগুলো বসাবো। দেখেন আমরা এখানে এইগুলো বসাই দিব। দেখেন আমরা এখানে কিভাবে বসাবো তথ্যগুলো। ফার্স্টে হচ্ছে দেখেন আমার শুরু হচ্ছে এপ্রিলের 24 থেকে এবং শেষ হবে হচ্ছে মার্চের 25, এক বছরের ডেটা এখানে আছে। বাজেট মূলত 3 ধরনের হয়। এটা দেখবেন অনেক সময় আপনার কোশ্চেনে আসে 3 ধরনের, একটা ইয়ারলি, একটা কোয়ার্টারলি, আর একটা হচ্ছে মান্থলি। এর বাইরে কোনো বাজেট করা যায় না, তুই বুঝছিস। এইবার আসেন এখানে দেখেন আমার প্রফিট অ্যান্ড লসের সমস্ত হেড কিন্তু এখানে আছে, সমস্ত হেড আছে। এখানে কিছু কিছু জায়গায় অ্যামাউন্ট আছে। একটু আগে কিন্তু বলছি যে প্রিফিল ডেটা আমরা নিচ্ছি, অর্থাৎ 2024-এ অলরেডি আমরা যেই সমস্ত মাসে আমাদের অ্যাকচুয়ালি খরচ হয়েছে তার অ্যামাউন্ট গুলো এখানে শো করবে, এই জন্য এখানে আসছে, আদারওয়াইজ কিন্তু আসতো না। আচ্ছা এবার দেখেন এখানে আমাদের মূলত এই মাসে আছে, দেখেন জানুয়ারি 2025-এ দেখতে পাচ্ছি আমরা, ফেব্রুয়ারিতে আছে, মার্চেও কিছু আছে। আচ্ছা আমরা ফার্স্টে হচ্ছে এটা হচ্ছে বাজেট টোটাল, এটা অ্যাকচুয়াল। তো আমরা অ্যাকচুয়াল এবং বাজেট টোটাল এই দুইটা কলামে কিছুই লিখবো না, আমরা এপ্রিল থেকে শুরু করবো। ধরেন এপ্রিল মাসে আপনি বলেছেন যে আপনার এখানে সেলস, দেখেন আমি এই দুইটা কলামে মূলত নিব, সেলস আর হচ্ছে সেল অফ প্রোডাক্ট ইনকাম, এই দুইটা অর্থাৎ আমরা সার্ভিস, এই তিনটাতে হচ্ছে আমরা বসাবো। আপনি ধরে নিচ্ছেন আপনার এভারেজ সেল হচ্ছে $20,000, যেটা আপনি সার্ভিস অথবা প্রোডাক্ট সারা সেল করেন, আর প্রোডাক্ট সেল করেন প্রতি মাসে $30,000, মানে অন অ্যান অ্যাভারেজ। তাহলে আপনি যদি মনে করেন যে প্রত্যেক মাসে আপনি 30,000 করে রাখবেন, তাহলে এখানে জাস্ট ক্লিক করলে প্রত্যেক মাসে 30,000 করে এখানে শো করবে। 30 আর 20 50। এবার আসেন হচ্ছে আপনি যদি মনে করেন যে না প্রতি মাসে সেম হবে না, এখানে কোনো একটা মাসে হয়তো ধরেন নভেম্বরে এসে নর্মালি 4 বছরের বা 5 বছরের ডেটা অ্যানালাইসিস করে দেখছেন এই নভেম্বর ডিসেম্বরে আপনার সেল কম হয়, তাহলে আপনি এখানে কমাই দেন, কারণ 25,000 করে দেন, ঠিক আছে। তো এটা তো আপনার মাথায় রাখতে হবে, 25,000 করে দেন, আর এখানে দেন হচ্ছে 15,000, ঠিক আছে। তারপর এখানে দেন 15,000। এইগুলো কিন্তু আপনার কোনো ফাইন্যান্সিয়াল রিপোর্টে কিন্তু যাবে না, জাস্ট এটা বাজেট হিসাবে থাকবে। এরপরে আসেন হচ্ছে কস্ট অফ সেল। আপনি ধরেন র ম্যাটেরিয়াল, আপনি অবশ্যই এপ্রিল থেকে শুরু করবেন। র ম্যাটেরিয়াল আপনার সার্ভিসের জন্য তো কোনো র ম্যাটেরিয়াল যাবে না। 30,000 করে আপনি বলছেন আপনার প্রোডাক্ট সেল করে আপনি পান, তাহলে এখানে আপনি ধরে নিচ্ছেন 18,000 করে আপনার প্রোডাক্টের খরচ। সো র ম্যাটেরিয়াল দিলাম 18,000 করে, তারপরে ধরেন এখানে আপনার পারচেস দিলাম আরো 5,000 করে, তারপরে আসেন হচ্ছে নিচে আসি আমরা এক্সপেন্সেস, স্যালারি, স্যালারি দিলেন ধরেন 6,000 করে, প্রতি মাসে 6,000 করে আপনি স্যালারি দিবেন। এটা কিন্তু কাস্টমাইজ করে আপনি বসাইতে পারবেন। ওই যে আপনি বলছি এক্সেল শিট করবেন, এক্সেল শিটে যেভাবে থাকবে এখানে শুধু আপনি এন্ট্রি করে দিবেন, ঠিক আছে। আচ্ছা এরপর আসেন পেরোল ট্যাক্স। পেরোল ট্যাক্স আপনার ধরেন $2,400 করে প্রত্যেক মাসে যাবে, কমাই দিই ধরেন $1,200 করে যাবে, ঠিক আছে। তারপরে আসেন হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স, এটা ধরলাম প্রতি মাসে 100 করে যাবে। তারপরে আসেন হচ্ছে মেডিকেয়ার, এটা ধরলাম প্রতি মাসে 50 করে যাবে। তারপরে এখানে আরো আছে অ্যাডভার্টাইজিং বা প্রমোশনাল এক্সপেন্স, এটা ধরলাম হচ্ছে আমার প্রতি মাসে 2,000 করে খরচ হবে। এরপর আসেন হচ্ছে আরো অনেক খরচ আছে, রেন্ট আছে, রেন্ট অ্যান্ড ইউটিলিটি, এটা ধরলাম হচ্ছে 1,000 করে, ঠিক আছে। এইভাবে আপনি অডিট ফি আছে ধরেন $200 করে। এরপরে আসেন হচ্ছে স্টেশনারি অ্যান্ড প্রিন্টিং, এটা আছে ধরেন 350 করে, ঠিক আছে। এইভাবে আমরা এখানে দেওয়ার পরে আমরা একটু নিচে একটু যাই যে আমাদের এই মুহূর্তে এই অবস্থায় প্রফিট কেমন। এখানে 16,100, 5,700, 6,000 এরকম করে আসছে। আরো কিছু খরচ আমরা এখানে ধরবো, রিপেয়ার অ্যান্ড মেইনটেনেন্স, এখানে আসছেন
এখানে আমাদের কিছু খরচ আছে, ধরলাম এখানে 320 করে, সাবস্ক্রিপশন ফি আছে এখানে ধরেন 150 করে, ঠিক আছে। এরপরে ট্রাভেলিং আছে ধরেন 280 করে, 280। এইভাবে আমরা মোটামুটি অনেকগুলো ইনফরমেশন দিলাম। দেওয়ার পরে এরপর আমরা কি করবো, এটাকে সেভ করবো। দেখেন জাস্ট সেভ। সেভ করার পরে এখানে আপনার একটা দেখেন বাজেট সেভ হয়ে গেল। এখন আপনি এখান থেকে চলে আসুন। চলে আসলে এই বাজেট অপশনে, অর্থাৎ এইখানে দেখেন আপনার একটা বাজেট কিন্তু শো করতেছে, এবং এটা হচ্ছে প্রফিট এন্ড লসের বাজেট। পিরিয়ড হচ্ছে এপ্রিল থেকে মার্চ 2025, এবং এই বাজেটের আপনি যে কোনো সময় এডিট করতে পারবেন। যে এডিটে গেলে যে কোনো সময় আপনার এই বাজেট কিন্তু এডিট করা পসিবল, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসলে আমরা এই বাজেট থেকে দুটো রিপোর্ট রান করবো। চলে যাবো রিপোর্ট সেকশনে। একটু পরে কোশ্চেনটা সুযোগ দিব, অসুবিধা নেই। দেখেন আমরা রিপোর্টে যাবো, এখানে ধরেন আমরা লিখলাম বাজেট। দেখেন বাজেট লেখার পরে দেখেন একটা বাজেট ওভারভিউ আর একটা হচ্ছে বাজেট ভার্সেস অ্যাকচুয়াল। প্রথমে আমরা বাজেট ওভারভিউতে যাব। ওভারভিউ মানে হচ্ছে আপনি মানে যেই ডেটা ইনপুট দিবেন সেম ডেটা দিয়ে আপনাকে একটা রিপোর্ট দিবে। এই হচ্ছে সেই রিপোর্ট, ঠিক আছে। হ্যাঁ, মানে আপনি যেভাবে আপনি ডেটা ইনপুট দিবেন ওইভাবে আপনার এই রিপোর্টটা তৈরি হয়েছে। এখানে আপনি এসে যেটা করবেন, এটাকে ডাউনলোড করবেন। দেখেন আমি পিডিএফ এ ডাউনলোড করি, ডাউনলোড করার পর এটা দেখতে পারবেন। দেখেন এটা হচ্ছে আমার, এটা দেখা যাবে। আমরা হচ্ছে এখানে ধরেন ডাউনলোড অপশনে যাই, ডাউনলোড করি 754 দিয়ে দিই। দেখেন এই হচ্ছে আমার বাজেট। এটাকে আপনি বড় করে দেখতে পারেন, এই যে 100 দিলে অনেক বড় হবে এবং এটা আপনার দেখতে সুবিধা হবে। এটা হচ্ছে আমাদের একটা ওভারঅল বাজেট ছিল, এবং যেটা র ডেটা আমি যা দিয়েছি তাই আমাকে শো করেছে। এবার আসলে আমরা ভেরিয়েন্স যদি করতে চাই, ভেরিয়েন্স বলতে যে আমার অ্যাকচুয়ালি মান্থ টু মান্থ কেমন খরচ হয়েছে, কেমন ইনকাম হয়েছে, এবং আমার বাজেটের সাথে কতটুকু তারতম্য হচ্ছে বা ভেরিয়েন্স হচ্ছে, সেটা আমি এখানে দেখতে চাই। তাহলে আমি আবারও চলে যাবো রিপোর্ট সেকশনে। এখানে লিখবো হচ্ছে বাজেট। এটা লেখার পরে এখন আমরা অ্যাকচুয়াল ভার্সেস বাজেটে যাব। এখানে যাওয়ার পরে এখানে যেটা হবে সেটা হলো যে দেখেন এখানে আপনার মানে ওইখানে তো আমরা জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ এভাবে দেখেছি। এখানে জানুয়ারির 4টা কলাম হবে, ফেব্রুয়ারির 4টা কলাম হবে, এরকম করে আপনার 12 মাসে 48টা কলাম হবে। 4টা কলামে কি থাকবে, একটাতে থাকবে হচ্ছে অ্যাকচুয়াল খরচ জানুয়ারির, আরেকটা থাকবে অ্যাকচুয়াল বাজেট মানে আপনি যেটা বাজেট করেছিলেন জানুয়ারিতে, আরেকটা থাকবে হচ্ছে দুইটার ভেরিয়েন্স অ্যামাউন্টে, আরেকটা থাকবে পার্সেন্টেজ। তার মানে 4টা করে কলাম থাকবে। এই 4টা করে কলাম দেখেন এখানে, এই দেখেন অ্যাকচুয়াল, বাজেট, ওভার বাজেট, পার্সেন্ট অফ বাজেট। তার মানে 4টা করে কলাম কিন্তু প্রত্যেকটা মাসে মাসে আপনি পাবেন। এখন আমরা এমন একটা মাস দেখব যে মাসে আমাদের অ্যাকচুয়াল খরচ আছে। যেমন এখানে যদি আমরা আসি, নভেম্বরে যদি আসি, যেহেতু আমরা নভেম্বরে অনেক কাজ করেছি, এখানে কিছুটা আমরা ভেরিয়েন্স করার বা ভেরিয়েন্সটা দেখার সুযোগ পাবো। আমরা এখানে এসে যেটা করব, দেখেন রিপোর্ট আমরা এটা ডাউনলোড করবো। দেখেন ডাউনলোড করার জন্য আমাকে একদম রাইট সাইডে যেতে হবে। এখানে এসে আমরা ধরেন পিডিএফ এ ডাউনলোড করব। পিডিএফ এ ডাউনলোড করার পর এটাকে আমরা হচ্ছে ওপেন করব। ওপেন করলে দেখেন এখানে ঘরগুলো অনেক ছোট ছোট হবে, যেহেতু অনেকগুলো কলাম, বাট এটা আপনি বড় করে দেখতে পারবেন। সমস্যা না, 100 করে 100 করে এক মাসেরটা দেখেন। এটা একটু নভেম্বরে আমরা একটু যাব যে তারা আমাকে কিভাবে রিপোর্টটা প্রোভাইড করেছে সেটা দেখার জন্য। এই হচ্ছে আমার নভেম্বর। দেখেন নভেম্বরে আমরা যদি প্রথম অংশে যদি দেখতে চাই, ধরেন এই অংশটুকু আমরা দেখব। এখানে বলা হচ্ছে নভেম্বর, এখানে হচ্ছে আচ্ছা এখানে একটু মার্কিংটা আমি আর একটু স্পেসিফাই করি। শুধু নভেম্বরেরটা আমি মার্কিং করব। অ্যাকচুয়াল থেকে শুরু, এই যে এখান থেকে ধরেন এই পর্যন্ত, এটা হচ্ছে আমার এক মাসের রিপোর্ট। এখানে বলা হচ্ছে যে আপনার যেমন এটাতে আমরা আসি, এটা হচ্ছে আমার বাজেট ছিল $25,000।
আমি এখানে অ্যাচিভ করেছি 4340, ঠিক আছে। তার মানে অ্যামাউন্টের শর্ট হচ্ছে 20,660, আর এটা পার্সেন্ট করলে 100%-এর মধ্যে 17% আপনি অ্যাচিভ করতে পেরেছেন। যেহেতু এটা আপনার মানে অ্যাকচুয়াল ডেটা থেকে এসেছে, আমি এখানে যেই ডেটাগুলো এন্ট্রি করেছি এটা তো ইনকমপ্লিট, আমি তো আর ফুল সবকিছু এন্ট্রি করি নাই, যার জন্য এটা অনেক বেশি ডিফারেন্স আসবে। বাট বাস্তবে কিন্তু এতটা ডিফারেন্স আসবে না, কারণ আপনি যেভাবে বাজেট করেছেন আপনি তো বাস্তবে ওইভাবেই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। তো সেই ক্ষেত্রে দেখা যাবে যে এটা 19-20 হবে, হয়তো এরকম হচ্ছে যে 80-90 অথবা 100-120 এর মধ্যে থাকবে, মানে 80-120 এর মধ্যেই আপনার এই অ্যাচিভমেন্টটা থাকবে, ঠিক আছে। এখানেও ডিফারেন্সটা অনেক কম থাকবে। আর এখানে দেখেন আমাদের কোনো বাজেটই ছিল না, এখানে আমি এটা তো বললাম যে এটা আমাদের কিন্তু ওই প্রপার বাজেট অনুযায়ী আমরা কোনো কাজ করি নাই, যার জন্য এখানে ডেটা গুলো অনেক বেশি অ্যাবনর্মাল মনে হচ্ছে, বাট রিয়েল লাইফে এটা নর্মাল ডেটাই আপনি পাবেন। আচ্ছা, এভাবে এখানে আপনি দেখতে পাবেন। এখন আরেকটা ওয়ে হচ্ছে যে আমরা যদি এক্সেল শিটে সবকিছু রেডি করি, আবার এক্সেল থেকে একটা একটা করে ম্যানুয়ালি বসানোটা আমাদের অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং এটা ভুল হওয়ার চান্স অনেক বেশি, ঠিক আছে। কারণ বাজেট করতে হলে আপনার 12 মাসের ধরেন কমপক্ষে 30 থেকে 40 বা 50টা হেডে তথ্য থাকবে। এটা 12 মাস যদি হয়, অনেক তথ্য, এটা কিন্তু আপনাকে ম্যানুয়ালি টাইপ করাটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। সেক্ষেত্রে ওরা আপনাদেরকে আরো এই মানে বিষয়টাকে ইজি করেছে। কিভাবে করেছে দেখেন, আপনি চাইলে ইম্পোর্ট করতে পারবেন। ইম্পোর্ট করার সিস্টেমটা কি? ইম্পোর্টের নাম শুনলে আমরা কেউ ভয় পাবো না, ঠিক আছে। হ্যাঁ, যাই হোক, আমরা ইম্পোর্ট মানে ভয়ের কোনো কারণ নাই, যেখানে ভয় সেখানেই আপনাকে জয় করতে হবে। এবং একটা জিনিস খেয়াল করবেন, যেটা বেশি কঠিন ওইটার জন্য প্রয়োজন একটু সময় বেশি দেন, শিখে নেন। একবার যখন আপনি মেইন কনসেপ্টটা বুঝে ফেলবেন, আপনাকে কিন্তু আর কেউ আটকে পারবে না। এবার দেখেন, ফার্স্ট অফ অল সফটওয়্যার মানে লজিক্যালি আপনাকে জিনিসটা করতে হবে। এখানে দেখেন আমরা ইম্পোর্ট করার জন্য আমাদের স্যাম্পল ফাইল আছে। আমরা আবার বাজেটে যাব। বাজেট চাইলে আপনি এখানেও অপশনটা পাবেনই, দেখেন ফাইন্যান্সিয়াল প্ল্যানিং, এখানে বাজেটে যাবেন। এখন অনেকে বলতে পারেন ভাই আমার তো বাজেট শো করে না। আপনি হয় প্লাস অথবা অ্যাডভান্স, এই দুইটার নিচে কোনো প্যাকেজ হলে কিন্তু শো করবে না। এইগুলো কিন্তু আপনাকে জানতে হবে। এবার আসেন হচ্ছে, আমি যদি মানে এখানে যদি বাজেট ইম্পোর্ট দেখেন, ইম্পোর্ট বাজেট, আপনি প্রথমে ইম্পোর্ট বাজেটে যাবেন। এখানে যাওয়ার পরে এখানে দেখেন আপনাকে একটা স্যাম্পল ফাইল তারা আপনাকে প্রোভাইড করবে। ধরেন এই সবকিছু দেওয়ার পরে এখানে এসে আপনি ধরেন অ্যাকচুয়াল ধরেন 24 নিলাম। 24 নেওয়ার পরে নেক্সট বাটনে যাব। এরপরে দেখেন আমাকে স্যাম্পল ফাইল দিবে। এই স্যাম্পল ফাইলটা আমরা এখানে প্রথমে ডাউনলোড করে নিব, করে এটাকে আমরা একটু ওপেন করব। দেখেন এটা ওপেন করলে দেখেন এবার দেখেন এই হচ্ছে আমাদের বাজেটের ফরম্যাট। এখানে এসে আপনি এই কোন মাসে কত কি দিবেন এখানে বসাই দিবেন, ঠিক আছে। বসানোর পরে এটা আপনি ইম্পোর্ট করবেন। এখন এখানে যেটা করতে হবে, ধরেন আপনার চার্ট অফ অ্যাকাউন্ট একটা ফ্যাক্ট, যেটা বারবার বলতেছি, যে সমস্ত মানে ইম্পোর্টে চার্ট অফ অ্যাকাউন্টের ব্যবহার আছে, ওই সমস্ত ইম্পোর্টে আপনাকে অবশ্যই আপনার যে চার্ট অফ অ্যাকাউন্টের লিস্ট রয়েছে, ওই লিস্টে আপনি যেই হেড ইম্পোর্ট দিচ্ছেন সেটা আছে কিনা, এবং থাকলেও হুবহু আছে কিনা এটাকে এনশিওর করবেন, আদারওয়াইজ কিন্তু ইম্পোর্ট নিবে না, ঠিক আছে। তো এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি করতে হবে, এই এখানে আমাদের এমন কোনো হেড আসতে পারে যেই হেড অলরেডি আমার কুইক বুকসের ডিফল্ট চার্ট অফ অ্যাকাউন্টে নাই, তাহলে আগে ক্রিয়েট করব, দেন আমি এখানে এডিট করে ওই হেডটা বসাবো। বসানোর পর তারপর হচ্ছে আপনি এখানে অ্যামাউন্ট দিবেন, অ্যামাউন্ট দিলে এরপর আপনি এখানে এসে জাস্ট আপলোড দিবেন, মানে অ্যাজ ইউজুয়াল নর্মালি যেটা আমরা করি, এখানে হচ্ছে আপলোড করব। আপলোড করে দেন হচ্ছে আমরা এটাকে ইম্পোর্ট করব, এটা ইম্পোর্ট করব, ঠিক আছে। ধরেন আমি যদি এখানে এখানে যদি আসি, ধরেন এখানে যেগুলো আছে এর সাথে আমি আর কিছু শেয়ার করে দিই।
অ্যামাজন সেল, আমি ধরেন এখানে দিলাম হচ্ছে 2000। এই 2000 আমি এখানে ধরেন সবগুলো কলামে দিয়ে দিলাম 2000। তারপরে ধরেন এখানে আমাকে ওরা যেটা দিছে এখান থেকেই আমরা আরো সার্ভিসে ধরলাম হচ্ছে 5000। তাহলে আমি এখানে 5000 দিব। 5000 দিলে আমি এখানে সব জায়গায় 5000 করে বসাবো। এরপর আমি এটাকে ধরেন ইম্পোর্ট দিব। দেখেন ওদের স্যাম্পল ফাইলটাই নিন, কারণ স্যাম্পল ফাইল না নিলে ফরম্যাটিং করা অনেক ঝামেলা, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নিতে চায় না। আচ্ছা, আমাদের এটা হচ্ছে স্যাম্পল ফাইল, আমরা আপলোড দিব। এরপরে নেক্সট বাটনে যাব। নেক্সট বাটনে গিয়ে আমরা ইম্পোর্ট করব, এখানে অত প্যারা নেই। এই দেখেন, এই যে আমাদের এই যে ভিউ বাজেট দেখতে বলতেছে, আপনি দেখেন এই যে 2000 করে আমরা নিচ্ছি না, 2000 চলে আসছে, ঠিক আছে। তারপরে দেখেন আরেকটা দিচ্ছি 5000, 2000 আর 5000, এই দুটো একটু দেখেন, এই 2000 আর 5000 এই দুইটাই তো আমরা এন্ট্রি দিয়েছি, দুটো এখানে চলে আসছে। এরপর এটাকে আপনি এখানে দিয়ে দেন, বাজেটের সেভ দেন, সেভ সেভ দিলে বাজেট দেখেন, বাজেট আপডেটেড সাকসেসফুলি। এখন আপনি বাজেট ইয়াতে চলে যান। এই দেখেন এটা হচ্ছে আমাদের যে ইম্পোর্ট করলাম যেটা আমরা, এটা, আর এটা হচ্ছে আমরা ম্যানুয়াল করেছি। তাহলে এই বাজেট কিন্তু আমরা এখান থেকে দেখতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা বুঝতে পারছি ইম্পোর্ট এবং ম্যানুয়াল। আমার কাছে মনে হয়েছে ইম্পোর্টটাই বেটার। হ্যাঁ বেটার, কিন্তু চার্ট অফ অ্যাকাউন্টের ক্ষেত্রে একটা ঝামেলা। ধরেন এমন একটা জিনিস হয়ে গেছে যে মানে আপনার এখানে নাই, আপনি ওখানে ইম্পোর্ট করতে মানে অ্যাড করতে ভুলে গেছেন, তখন কিন্তু আবার নিবে না। আপনি শুধু নোট করবেন যে বাজেট ইম্পোর্ট করার ক্ষেত্রে চার্ট অফ অ্যাকাউন্ট আপনাকে অবশ্যই আগে ক্রিয়েট করে নিতে হবে, এবং যেভাবে ক্রিয়েট করবেন স্যাম্পল ফাইলে যেন ঠিক ওইভাবেই থাকে। এরপর ইম্পোর্ট দিয়ে নিয়ে নিবে, আর কোনো জটিলতা নাই। কোনো কোশ্চেন এখন ভাই কোশ্চেন করেন, পাই গেছেন? ওই বলছি কোশ্চেন একটু পরে করেন, ঠিক আছে। মান্থলি করবেন? শোনেন, এটা যেটা করবেন আপনি, ধরেন আপনি 1 মাস করে করবেন, তাহলে আপনি 1 মাস দিবেন, শুধু বাকিগুলো ফাঁকা রাখবেন। মানে আপনি চাচ্ছেন যে 1 মাস করে শো করবে। আচ্ছা, 1 মাস করে শো করানোর এখানে তো ফাইন্যান্স বাজেট সাধারণত ফাইন্যান্সিয়াল ইয়ার অনুযায়ী করে, তো এখন এটা আপনি চাইলে একবারে করতে পারেন, চাইলে আপনি কোয়ার্টারলি করতে পারেন, চাইলে আপনি মান্থলি করতে পারেন। এখন এই ক্ষেত্রে যেটা করবেন, 1 মাসের শুধু ডেটা এন্ট্রি দিবেন আর বাকিগুলো দিবেন না, তাহলে আপনার 1 মাসেরটা হয়ে যাবে, ঠিক আছে। এখানে স্পেসিফিক 1 মাসে আনা যাবে না, কারণ এই যে পিরিয়ড হচ্ছে আপনার মান্থলি, এবং এখানে যেটা আছে দেখে এটা কাস্টমাইজ করার কোনো সুযোগ আছে কিনা। যদি কাস্টমাইজ করার সুযোগ থাকে তাহলে আপনি পারবেন, আদারওয়াইজ পারবেন না। ধরেন আমরা যদি এখানে কোনো বাজেট ক্রিয়েট করতে চাই, নিউ কোনো বাজেট, ধরুন আমি এটা ছাড়া আর একটা বাজেট করবো, এই যে ক্রিয়েট বাজেটে যাবো। এখানে যাওয়ার পরে এখানে কাস্টমার অপশন আছে, কাস্টমার অপশন যদি থাকে তাহলে আমরা পারবো। এখানে তো কাস্টমার অপশন নাই, কাস্টমার অপশন থাকলে আমি জাস্ট জানুয়ারি 1 থেকে 31 দিয়ে আমরা করব, কিন্তু ওই অপশন কিন্তু এখানে নাই। দাঁড়ান, ও কাস্টমার আলাদা ভাবে আছে, মানে এই ডেটে নাই, কাস্টম নিচে আছে। এই তখন আপনি যে এখানে ক্রিয়েট বাজেট, আচ্ছা এখানে যে কাস্টম বাজেটে গিয়ে এখানে গিয়ে আপনি করতে পারবেন। আচ্ছা, তাও আপনাকে কাস্টম বাজেট, এটা ওই ইম্পোর্টের মতো। কাস্টমে গেলে আপনি ইয়ারলি আসতে হবে, মানে বাজেট আপনাকে ইয়ারলিতে এনে তারপর হচ্ছে কাজটা করতে হবে। আচ্ছা, তাহলে আমরা বাজেট শেষ করলাম, এখন আসলে হচ্ছে প্রজেক্ট। দেখেন আমরা এখানে প্রজেক্ট যেটা দেখাবো, প্রজেক্ট কিন্তু রিয়েল এস্টেট কোম্পানির জন্য অনেক ইম্পর্টেন্ট। যারা রিয়েল এস্টেট বা কনস্ট্রাকশন বিজনেস করে তাদের জন্য, অথবা যারা ধরেন মানে রেগুলার বিজনেসের পাশাপাশি বিভিন্ন প্রজেক্ট নিয়ে যারা কাজ করে তাদের জন্য কিন্তু বাজেটটা প্রজেক্টটা ইম্পর্টেন্ট। ধরেন আমি মেডিসিনের বিজনেস করি, এখন এমন হতে পারে
আমার একজন বড় কাস্টমার, ধর আমি নর্মালি সেল করি হচ্ছে খুচরা, ধরেন 10 পিস, 20 পিস, 30 পিস, 50 পিস এভাবে একটু বিক্রি করি। কিন্তু আমার যদি কোনো একজন কাস্টমার থাকে, উনি ব্যবসার জন্য আমার কাছ থেকে নিবে, সে বললো যে আমি তোমার কাছ থেকে প্রতি মাসে 1000 পিস ওষুধ নিব, ঠিক আছে? তখন কিন্তু আমরা তাকে আলাদা একটা প্রজেক্টের আন্ডারে নিয়ে যাব, ঠিক আছে? তো তার জন্য ধর আমি আলাদা একজন সেলসম্যান নিয়োগ করব, তার জন্য আলাদা আমি পারচেজ মানে করার লোক নিয়োগ করব, তার জন্য আমি আলাদা অনেক কিছু করব, কারণ যেহেতু সে বিগ ক্লায়েন্ট। তো সেই ক্ষেত্রে আমরা ওই ব্যক্তির কাছে যদি আমি সেল করি, আমার তো অবশ্যই রেগুলার যে মানে রেট, তার চাইতে একটু কমই করতে হবে। তো সেক্ষেত্রে তার কাছ মানে তার ওই প্রজেক্টে আমার লাভ হবে না লস হবে, ওইটা আমরা আলাদা করে দেখতে পারবো, প্রফিট অ্যান্ড লস। প্লাস ওই প্রফিট কিন্তু আমার মূল রিপোর্টেও আসবে, যেমনটা আমরা ক্লাসের বা লোকেশনের ক্ষেত্রে দেখেছি, আলাদা প্রফিট হয় কিন্তু ওইটা কিন্তু আমার মূল রিপোর্টেও হিট করে, এখানেও তাই করবে। এইবার আসেন হচ্ছে আমরা এই ধরনের কাজ কিভাবে এখানে এন্ট্রি করব। এই যে প্রজেক্টে যাব, প্রজেক্ট মেনু কিন্তু আপনি প্লাসের নিচে কোনো প্যাকেজ হলে আপনি পাবেন না, ঠিক আছে? এখানে তো আপনি প্লাস প্যাকেজ নিলেই আলাদা, মানে আপনাকে এক্সট্রা পে করা লাগবে না, আপনি প্যাকেজের মধ্যেই পেয়ে যাচ্ছেন। কিন্তু যদি আপনি জেরো ইউজ করেন, এটার জন্য 7 পাউন্ড করে, মানে $7 করে এক্সট্রা পে করতে হবে শুধু প্রজেক্টের মেনু ব্যবহার করার জন্য। আপনি যে প্যাকেজটাই নেন, আপনি প্লাস নেন, ওদের প্যাকেজ তিনটা, একটা হচ্ছে প্লাস মানে প্রিমিয়াম, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, আর একটা হচ্ছে বেসিক। তিনটার বাইরে আর কোনো প্যাকেজ নাই, এবং এই তিনটা প্যাকেজের কোনোটাতেই প্রজেক্ট ফ্রি না, এক্সট্রা পে করে আপনাকে দিতে হচ্ছে। ওরা আবার বলতেছে যে তুমি প্লাস নিলে তোমাকে আমি এই প্রজেক্টটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন আবার জেরোর প্রজেক্টের ফাংশনের চাইতে কুইক বুকস এর প্রজেক্টের ফাংশন অনেক বেশি ফাংশনাল, অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি, এবং অনেক বেশি রিয়েলিস্টিক, ঠিক আছে? আপনারা অনেক মানে ইউজ করে অনেক মানে কমফোর্টেবল বোধ করবেন। এবার দেখেন আমরা এখানে চলে আসি প্রজেক্ট, এই যে রান ইউর প্রজেক্ট উইথ কনফিডেন্স, আমরা প্রথমে স্টার্ট এই প্রজেক্টে যাব। এখানে আসার পরে এখানে দেখেন আমাদের প্রথমেই আমরা হচ্ছে একটা প্রজেক্ট এখানে লিখবো। দেখেন প্রজেক্ট রান করার ক্ষেত্রে কি কি জিনিস আমাকে অবশ্যই মনে রাখতে হবে। প্রজেক্টের নাম দিতে হবে, তারপর হচ্ছে এখানে আপনাকে দিতে হবে যে কাস্টমারের নাম, মানে কোন কাস্টমারের এগেইনস্ট আপনি প্রজেক্টটা করবেন, প্রজেক্টের স্টার্ট ডেট, এন্ডিং ডেট, এবং ধরেন আপনি প্রজেক্ট কোন অবস্থায় আছে, মানে এমন হয়েছে যে প্রজেক্টের একটা প্রপোজাল চলতেছে, আপনি সবকিছু রেডি করে জাস্ট দিলেন নট স্টার্ট, মানে এটা এখনো শুরু হয়নি, ঠিক আছে? আর যদি শুরু হয়ে যায় তাহলে আপনি ইন প্রোগ্রেস দিয়ে দিবেন। ধরেন আমরা এখানে প্রজেক্টের একটা নাম দিই, ধরেন মেডিসিন প্রজেক্ট 1, ঠিক আছে? এরপর এখানে দেবো প্রজেক্টটা হচ্ছে কোন কাস্টমার, ধরলাম যে আলেকজান্ডার, আলেকজান্ডার হচ্ছে আমাকে প্রজেক্টের জন্য ই করছে। এই দুইটাই কিন্তু ম্যান্ডেটরি, মানে এই দুইটা তথ্য আপনাকে দিতেই হবে। এরপরে আসেন হচ্ছে স্টার্ট ডেট, কবে শুরু করবেন। ধর আমি নভেম্বরের 1 তারিখে শুরু করেছি, এটা ধরেন মান্থলি প্রজেক্ট, আমি ধরলাম হচ্ছে 30 তারিখে শেষ হবে। এমন হতে পারে যে এই ক্লায়েন্ট মানে প্রতি মাসে মাসে তার হচ্ছে অর্ডারটা ই করে, মানে রিনুয়াল করে। সেক্ষেত্রে আমি 1 মাসের বাজেট মানে প্রজেক্ট এখানে করে দেখাবো যে এই প্রজেক্টে আমার কেমন লাভ অথবা কেমন লস হয়। এখন আসেন প্রজেক্ট আমরা কি শুরু যদি না করি তাহলে তো আর এখানে কোনো অ্যাক্টিভিটি থাকবে না। আমি শুরু করে দিয়েছি, তাহলে আমরা হচ্ছে ইন প্রোগ্রেস দিব। এখানে আপনি নোটসে কি লিখতে পারেন, নোটসে আপনি লিখতে পারেন যে প্রজেক্ট শুরু হয়েছে জানুয়ারিতে, শেষ হবে ধরেন নভেম্বরের 30 তারিখে। এই প্রজেক্টে মানে কত পিস মানে হচ্ছে মেডিসিন আপনি তার কাছ থেকে অর্ডার পেয়েছেন সেটা লিখলেন, এবং এখানে পেমেন্ট মেথড কি হবে, ঠিক আছে? ডেলিভারি দেওয়ার কতদিন পরে আপনি পেমেন্ট পাবেন, ইচ অ্যান্ড এভরিথিং, অনেক কন্ডিশন থাকে, এবং পেমেন্টটা কোন ব্যাংকে ঢুকবে, ঠিক আছে? এই ধরনের যে কন্ডিশন গুলো থাকে, এই কন্ডিশন গুলো আপনি নোটসে লিখতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে সে আপনাকে লিখিত আকারে দিছে, ওইটা আপনি অ্যাটাচ করে রাখবেন, তাও পারেন। আপনার এখানে কোনো কিছু লেখার দরকার নেই। আপনি যদি মনে করেন যে না আমি এখানে এগুলো লিখে রাখবো, তাহলে আপনি লিখে রাখতে পারেন। এটা নট নেসেসারি যে আপনাকে লিখতেই হবে। যদি লেখেন কি লিখবেন তাই বললাম আমি এখানে, ঠিক আছে? এখন আসেন আমরা সেভ করবো। আমরা সেভ করার পরে এইবার আসেন এই প্রজেক্টের অ্যাক্টিভিটি গুলো আমরা দেখাবো। এখানে আমাদের একটা মানে ড্যাশবোর্ড তৈরি হয়ে গেছে, এই প্রজেক্টের একটা কিন্তু ড্যাশবোর্ড তৈরি হয়ে গেছে। এইবার আসেন
এখানে আমরা সব করতে পারবো। সব বলতে কি, দেখেন, ফার্স্ট অফ অল আমি এই প্রজেক্টের জন্য ইনভয়েস করব, আবার ওই মালামালগুলো কিনতে হবে আমাকে, তারপরে এখানে এমপ্লয়ি থাকবে, তাদের স্যালারি দিতে হবে, মানে যত ধরনের খরচ ওই প্রজেক্টে হবে সব আলাদাভাবে আমি মেনটেন করব, ঠিক আছে। এবং ইন দ্য মিন টাইম এটা অটোমেটিক্যালি আমার মূল প্রফিটেও হিট করবে। এখানে আসেন, ইনভয়েস করতে পারবেন, রিসিভ পেমেন্ট করতে পারবেন, এক্সপেন্স করতে পারবেন, এস্টিমেট, টাইম, বিল, পারচেস অর্ডার, এইগুলো তো হচ্ছে ডিরেক্টলি প্রজেক্ট থেকে করতে পারবেন। এর বাহিরের কোনো মানে অ্যাক্টিভিটি যদি করতে চান সেগুলোও করতে পারবেন। কিভাবে? ধরেন আমি প্রথমে ইনভয়েস করলাম, ধরেন আমি তাকে মানে ফার্স্ট ইনভয়েসে আমি কি কি ডেলিভারি দিয়েছি সেগুলো আমি এখানে এন্ট্রি করবো। ফার্স্ট হচ্ছে আমরা এখানে অলরেডি তো আমি যেহেতু প্রজেক্টের ভেতরে গিয়ে করেছি এই জন্য আমার অটোমেটিক্যালি কাস্টমারের নাম কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এই ব্যক্তির নাম কিন্তু দুই জায়গায় আছে, একটা হচ্ছে নর্মাল ওয়েতে আছে আর একটা হচ্ছে প্রজেক্টের আন্ডারে আছে, ঠিক আছে। এবার দেখেন যে আমরা তার কাছে কি কি মেডিসিন ডেলিভারি দিচ্ছি, এই মেডিসিনের নামগুলো এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। এটা ধরেন 50 পিস, এটা ধরেন 100 পিস, ঠিক আছে। আমরা একটু দেখে নিই এখানে আছে কত, 90, আর এখানে আছে কত, 520। তার মানে আমি এটা ধরেন 200 পিস দিলাম তাকে, আর এটা তো আমার 100 পিস নাই, আমি দিলাম হচ্ছে 50 পিস, ঠিক আছে। দিলে নিবে কিন্তু আমরা দিচ্ছি না। এবার আসেন হচ্ছে ভ্যাট, এটা রেজিস্টার ধরলাম হচ্ছে 20% ভ্যাট, আর এটা হচ্ছে 5% ভ্যাট। এখন আমি যেহেতু ক্লাস এবং লোকেশন সেট করেছি, লাইফ টাইম মানে আমি যত ট্রানজেকশন করব এই অপশনগুলো এখন আমার সামনে আসবে। চাইলে অফ করে দিতে পারি, আমি জাস্ট ওই অপশনে গিয়ে আমার ওই যে অ্যাডভান্স সেটিংসে গিয়ে অফ করে দিলে আর এখানে শো করবে না, বাট আমি আর অফ করবো না। এখন আসলে হচ্ছে আমার ডেট দিলাম, কোন তারিখে করব, আমি নভেম্বরের 2 তারিখে, যেহেতু প্রজেক্ট কিন্তু স্টার্টই 1 তারিখে, 1 তারিখের আগে আবার দিয়েন না, ঠিক আছে। এরপর আসেন হচ্ছে আমরা এটাকে প্রথমে সেভ অ্যান্ড ক্লোজ করবো। দেখেন সেভ অ্যান্ড ক্লোজ করে দিলে দেখেন সেভ অ্যান্ড ক্লোজ। এখন এইখানে খেয়াল করে 1024 নাম্বার ইনভয়েস হয়েছে, কোনো কারণে কি এখানকার কোনো প্রোডাক্ট ফেরত আসতে পারে না? পারে তো, কিন্তু আপনি কিন্তু এখানে ফেরতের কোনো কিছু পাবেন না, আছে ক্রেডিট নোট কিন্তু এখানে নাই। তাহলে আপনি ক্রেডিট নোট কিভাবে করবেন? হ্যাঁ, ক্রেডিট নোট করা যাবে। দেখেন আমরা কিভাবে করবো, আমরা ক্রেডিট নোট করব মূল মেনুতে গিয়ে। মূল মেনু কোথায়? মূল মেনু হচ্ছে আমাদের এই যে প্লাস যে নিউ আইকনটা সেখানে। এবার দেখেন এই হচ্ছে আমাদের মূল মেনু, আমরা এটা কিভাবে ইউজ করবো দেখেন। এই মূল মেনুতে যাব, এখানে গিয়ে আমরা ক্রেডিট নোট এটা ব্যবহার করব। এই প্রজেক্ট কিন্তু অনেক বেশি ডাইনামিক, আমি আগেই বলতেছি। এখান থেকে আপনি একটা কোম্পানির যত খরচ আছে সব আপনি দিতে পারবেন, মানে যদি প্রজেক্টের আন্ডারে হয় সব খরচ এন্ট্রি দিতে পারবেন। আমি জাস্ট মানে আপনাদেরকে মানে মেইন যে পয়েন্টগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এখানে আসেন, আমরা প্রথমে কাস্টমারের নাম দিব কিন্তু এই যে প্রজেক্টের আন্ডারে যেটা মেডিসিন প্রজেক্ট 1, এইটা কিন্তু আমরা সিলেক্ট করবো, এটা মনে রাখতে হবে। কারণ যখন আমি প্রজেক্ট থেকে ডিরেক্টলি কোনো ট্রানজেকশন করি তখন ও কাস্টমার অটোমেটিক্যালি ধরে নেয়, কারণ যদি আমি ওর প্রজেক্টের ভেতরেই আসি, যখন আপনি ওই প্রজেক্টের বাহিরে গিয়ে অর্থাৎ মাস্টার মেনুতে গিয়ে যখন আপনি কোনো একটা ট্রানজেকশন করবেন তখন কিন্তু কোন প্রজেক্টের আন্ডারে ট্রানজেকশনটা করবেন ওই কাস্টমারের নাম প্রজেক্টের আন্ডারে যেটাতে থাকবে ওইটাই কিন্তু সিলেক্ট করতে হবে। এই জন্য আমরা প্রজেক্টের নাম যেটা এটাই কিন্তু সিলেক্ট করলাম, তা না হলে কিন্তু ওইখানে ইম্প্যাক্ট করবে না। এরপর আসেন হচ্ছে 1000, এই যে আমাদের যে ইনভয়েসটা সেটা কিন্তু আমাদের এই সেন্টারে চলে আসছে। এই দেখেন এখানে কিন্তু আলাদা একটা সেন্টার তৈরি হয়েছে, এটা হচ্ছে ওভারভিউ, এটা ট্রানজেকশন, দেখেন এটা হচ্ছে টাইম অ্যাক্টিভিটি, এটা প্রজেক্ট রিপোর্ট, এটা হচ্ছে প্রজেক্ট ডিটেল, এটা হচ্ছে অ্যাটাচমেন্ট। এখানে একটা জিনিস খেয়াল করবেন যে এই ড্যাশবোর্ডে মানে আমরা এখন যে প্যানেলে আছি এই প্যানেলে আপনি এই প্রজেক্টের আন্ডারে যা করবেন সব এখানে শো করবে, বিল করলেও শো করবে, ক্রেডিট নোট করলেও শো করবে, এক্সপেন্স করলেও শো করবে। কিন্তু আমরা যদি মূল মেনুতে যাই, কাস্টমারের আন্ডারে যত ট্রানজেকশন করি এগুলো সবাই কোথায়? অল সেলস এর আন্ডারে। আর যখন আমরা এই এক্সপেন্স অথবা মানে ভেন্ডর বা সাপ্লায়ারের মেনুগুলো ব্যবহার করি তখন কিন্তু এক্সপেন্স সেন্টারে আমাদের ইম্প্যাক্ট করে। বাট এই জায়গাতে হচ্ছে এক্সপেন্স করেন আর ইনভয়েস করেন
সব একই সেন্টারে থাকবে, কারণ এটা প্রজেক্ট সেই জন্য। আবার ওদের মানে আলাদা আলাদা ভাবে মূল মেনুতে শো করবে এক্সপেন্সেরটা, মানে এই সাপ্লায়ারেরটা এক্সপেন্সে শো করবে, আর কাস্টমারেরটা অল সেলসে শো করবে, ওখানেও শো করবে, এখানেও শো করবে। ঠিক আছে, এবার আসলে হচ্ছে আমরা এই ক্রেডিট নোটটা কমপ্লিট করি। দেখেন ক্রেডিট নোটটা কমপ্লিট করবো কিভাবে। ফার্স্ট হচ্ছে আমাদেরকে এটা একটু ওপেন করতে হবে, এখানে কি কি আইটেম ছিল এগুলো আমাকে আগে দেখতে হবে। এগুলো না দেখে কিন্তু আন্দাজে কিন্তু দেওয়া যাবে না, পরে ভুল হয়ে যাবে। এখানে আমার যেই যেই প্রোডাক্ট গুলো ছিল এখান থেকে ধরুন 10টা ফেরত আসছে, তাহলে আপনি এখানে ক্রেডিট নোট লেখেন, এই যে এটা হচ্ছে 10টা ফেরত আসছে, আপনি এখানে লেখেন 10, এবং এখানে রেট কত ছিল, রেট ছিল হচ্ছে 20%, মানে ভ্যাট এখানে 20% দেন, দিলে আপনি এটাকে 7 ক্লোজ করে দেন, এবং কোন তারিখে এটা ফেরত আসছে, বললাম পরের দিন ফেরত আসছে। এরপর আপনি এখানে 7 ক্লোজ করে দেন, বা 7 নিউ দিলে আবার নতুন আরেকটা আসবে। এখন আমরা হচ্ছে এখান থেকে এখানে চলে আসছি, প্রজেক্টে চলে যাবো। দেখেন এই হচ্ছে আমাদের প্রজেক্ট, দেখেন এই যে ক্রেডিট নোট চলে আসছে, আসছে না? আসছে। এবার আসেন হচ্ছে আমরা এখান থেকে এটা যদি পেমেন্ট আমরা রিসিভ করি, জাস্ট এই যে রিসিভ পেমেন্টে যাব, রিসিভ পেমেন্টে গেলে এখানে দেখেন যে আমরা এই দেখেন সাথে সাথে কিন্তু আমার ওই কাস্টমারের নাম শো করতেছে, কত আপনি পাবেন, ফুল পাইলে ফুল, আর যদি আপনি আংশিক পান বা যতটুকু পান সেটা আপনি এখানে লিখবেন, কোন ব্যাংকে টাকাটা পাচ্ছেন সেটা লিখবেন, এবং এখানে রিসিভ পেমেন্টের এখানে অ্যামাউন্টটা লেখেন। এখানে যদি আমরা এখানে লিখি যে 33,000 মধ্যে সে আমাকে 30,000 এই মুহূর্তে দিচ্ছে, তাহলে 30,000 লিখলাম, এই 30,000 আমার রিসিভ হবে, আর বাকিটা আমাদের মানে ডিউ থেকে যাবে, ওটা আমার এখানে শো করবে। এই দেখেন এই যে বাকিটা ডিউ শো করতেছে, এখানে থেকে যাবে। এরপর আসলে এক্সপেন্স, আমি যদি এক্সপেন্স এখান থেকে ইউজ করে, দেখেন আমি এখান থেকে এক্সপেন্স ইউজ করবো, ওইখান থেকে করলে তো আপনারা ইজিলি বুঝতেই পারবেন। ধরেন এক্সপেন্সের ক্ষেত্রে মানে কি, আপনি মেডিসিন গুলো কিনবেন, কারণ আপনি তো প্রোডাকশন করেন না, আপনি অন্য জায়গা থেকে কিনে নিয়ে আসবেন। এখন এসে এখানে আপনি যখন কিনবেন, সাপ্লায়ার কিন্তু ফিক্সড থাকবে না। যদি আপনাকে কাস্টমার বলে যে আমি ওই সাপ্লায়ারের কাছ থেকে মাল আনার জন্য আপনাকে রিকোয়েস্ট করবো, ওখান থেকে এটা আমাকে দিবে, সেটা ডিফারেন্ট কেস। এটা বড় বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে হয়, কিন্তু এই ধরনের ইন্ডাস্ট্রি তো এরকম মানে নমিনেটেড সাপ্লায়ার খুব একটা মানে থাকে না বেশিরভাগ ক্ষেত্রেই। আপনি কোথেকে আনবেন আপনার ব্যাপার, আপনি তাকে মানে মাস শেষে বা যখন সে যেভাবে প্রোডাক্ট চাইবে তাকে আপনি ওইভাবে ডেলিভারি দিবেন। এখন আপনি যার কাছ থেকে মনে হয় তার কাছ থেকে কিনে নিয়ে আসেন। তাহলে এটা আপনি ধরেন ডেভিডের কাছ থেকে কিনছেন, ডেভিডের কাছ থেকে কিনেছেন, আপনি এখানে আইটেমে গিয়ে আইটেম দেন, কোন কোন আইটেম আপনি কিনছেন, ধরেন এই আইটেমটাই আপনি হচ্ছে আরো 500 পিস কিনছেন। ঠিক আছে, এখানে লেখেন ভ্যাট 20%। এরপর এইবার আসেন যে এই যে আমি যে বাইরে থেকে যে এক্সপেন্স করলাম, এটা আমার কোন প্রজেক্টের আন্ডারে, ওই প্রজেক্ট কিন্তু এখানে আপনার সিলেক্ট করার অপশন আছে। এই দেখেন, এই যে দেখেন কাস্টমার আর প্রজেক্ট, এটা কিন্তু আমরা গত ক্লাসে যে বিলেবল এক্সপেন্সের ক্ষেত্রে দেখাইছিলাম। ঠিক আছে, এখন আপনি ধরেন এই কাস্টমারের জন্য কিনবেন, তাহলে এই প্রজেক্ট এখানে আপনি সিলেক্ট করে দিবেন, এই যে প্রজেক্টের ইয়াটা নামটা এখানে সিলেক্ট করে দিবেন। দেখেন এই প্রজেক্টের নাম থাকবে এবং আপনি এটা সেট দিবেন। এবার ওই সেন্টার আপনার শো করবে, এই দেখেন এই যে এক্সপেন্স শো করছে, এটা কিন্তু এখানে শো করবে। আবার ধরেন এই প্রজেক্টে আপনি অনেক ডিরেক্টলি এখান থেকে করতে যাচ্ছেন, তাহলে এখানে আপনি এক্সপেন্স লেখেন, লিখে এখানে ধরেন এখন আপনি কি করবেন, বিভিন্ন ধরনের খরচ আছে, এন্টারটেনমেন্ট, অ্যাডভার্টাইজিং, তারপরে ধরেন স্যালারি, এরকম অনেক ধরনের খরচ আছে, সেই খরচগুলো আপনি এখান থেকে দিবেন। পার্টির নাম ধরেন আপনি দিবেন না, বিভিন্ন পার্টিকে পেমেন্ট করছেন, পার্টি একটা না অনেকগুলো পার্টি, কিন্তু আপনি একই ডেটে করছেন, একসাথে আপনি হচ্ছে রেকর্ড করবেন, সেক্ষেত্রে আমি পার্টির নাম দিলাম না। এখন আমরা আইটেমে না গিয়ে আমরা হচ্ছে ক্যাটাগরিতে যাব। ক্যাটাগরিতে এসে ধরেন আপনি এখানে ওদের স্যালারি দিচ্ছেন। ঠিক আছে, মানে যারা এই প্রজেক্টের সাথে মানে নিয়োগ ছিল বা এঙ্গেজ ছিল, তাদের আবার ধরেন এখানে এখানে কিছু মার্কেটিং এ খরচ হয়েছে, আবার ধরেন এখানে আরো কিছু খরচ হতে পারে, খরচ হতে পারে আপনি ওর জন্য আলাদা একটা হচ্ছে গোডাউন ভাড়া নিছেন তার মালামাল রাখার জন্য, সেটার ভাড়া দিতে পারেন। ঠিক আছে, তারপরে ধরেন এখানে আপনার স্টেশনারি পারপাস হয়তো কিছু খরচ হয়েছে, আবার ধরেন এখানে আরো কিছু খরচ হতে পারে, যেটা হলো ধরেন পার্কিং ফি হতে পারে। হ্যাঁ, অনেক খরচ আমরা এখানে লিখলাম। এখন আসেন অ্যামাউন্ট, এখানে ধরেন আপনার $300 খরচ হয়েছে,
এখানে ধরেন আপনি $250 খরচ করছেন, এখানে ভাড়া দিচ্ছেন ধরেন $500, ঠিক আছে। এখানে আপনি ধরেন $120 খরচ করছেন, পার্কিং ফি গেছে ধরেন $40, এবং এখানে দেখেন বিলেবল এবং হচ্ছে এখানে আপনার এই যে প্রজেক্ট, এই দেখেন এখন কিন্তু প্রজেক্ট সব জায়গাতেই আছে। আপনার কিন্তু আর মানে ক্রিয়েট করা বা এখানে ক্লিক করার কোনো দরকারই নেই, কারণ আপনি প্রজেক্টের ভেতর থেকেই ট্রানজেকশনটা করেছেন। এবার আসেন হচ্ছে আমরা জাস্ট সেভ এন্ড ক্লোজ দিয়ে দিব। আচ্ছা, ট্যাক্স মনে হয় দিইনি। ট্যাক্সের কলাম অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে। ধরেন এখানে 20%, এটা 20, ঠিক আছে, এটা ধরেন 5, এরপর আসেন হচ্ছে এটা 5, এটা ধরেন হচ্ছে 0। এইবার আসেন সেভ এন্ড ক্লোজ দেন। দেওয়ার পরে এখন আপনি এখানে আসেন, এই হচ্ছে প্রজেক্ট সেন্টার, আপনার ইনকাম ভার্সেস কস্ট। এখানে আপনার ধরেন কস্ট হচ্ছে 15,510 আর ইনকাম হয়েছে 29,200 এই প্রজেক্টে। এখানে আপনার ওভারঅল প্রফিট হচ্ছে 46.9%, যেখানে আপনার এখানে আরো কিছু ওপেন ইনভয়েস আছে যেটা আপনি এখনো পান নাই, পরে পাবেন। এইবার আসেন, এই দেখেন সবগুলো কিন্তু এখানে মানে সব চলে আসছে। এইবার আসেন আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে রিপোর্ট রান করবেন। এই যে প্রজেক্ট রিপোর্ট, এই যে প্রজেক্ট প্রফিটেবিলিটি রিপোর্ট, এখানে আসেন, এখানে এসে অল ডেট দিয়ে আপনি রান রিপোর্ট করেন, করে এই দেখেন এই যে রিপোর্ট চলে আসছে, এই রিপোর্টটা আমরা হচ্ছে ডাউনলোড করব। দেখেন ডাউনলোড করে আমরা দেখব যে এখানে আমাদের কি কি জিনিস এসেছে। ফার্স্ট অফ অল 29,200 আমাদের প্রফিট মানে ইনকাম, সেটা তো আমরা একটু আগে দেখছি, ওদের সেন্টারে দেখেছি। কস্ট অফ সেল হচ্ছে 14,600। বোরিং লাগতেছে? বুঝতেছে? আচ্ছা, এবার দেখেন আমরা বলছি অ্যাডভার্টাইজিং 250, আমরা বলছি রেন্ট এন্ড ইউটিলিটি 500, স্টেশনারি বলছি 120 এবং পার্কিং ফি বলছি 40, ঠিক আছে। এখানে দেখেন এটা কিছু নাই। ওভারঅল আমার ইনকাম হচ্ছে 13,690। তাহলে এই রিপোর্ট কিন্তু আমি আলাদাভাবে এই প্রজেক্টের আন্ডারে তৈরি করলাম, এবং এই জিনিসগুলো অবশ্যই অবশ্যই আপনার মূল রিপোর্টেও আছে। মূল রিপোর্ট কোথায়? এই হচ্ছে আমাদের মূল রিপোর্ট। এই রিপোর্টে গেলে আমরা অবশ্যই এই তথ্যগুলো কিন্তু পাবো। একটা কোম্পানি অনেকগুলো প্রজেক্ট করতে পারে। এখানে আমি একটু বলে নিই, আপনি যদি প্লাস প্যাকেজ হয়ে থাকেন, প্লাস প্যাকেজ হলে প্রজেক্ট থাকবে লিমিটেড, ক্লাস থাকবে লিমিটেড। আমি একটু বলতেছি দাঁড়ান। দেখেন এখানে আমার এই যে এই সাবস্ক্রিপশন আসবে, এখানে তো আরো অন্যান্য খরচ ছিল, এই জন্য এর সাথে মিক্স হয়ে গেছে। আপনি ভেতরে গেলে দেখতে পাবেন রেন্ট, রিপেয়ার, সাবস্ক্রিপশন, তারপরে ধরেন এখানে ছিল আপনার স্টেশনারি প্রিন্টিং ছিল, প্রমোশন ছিল, পেরোল এক্সপেন্স ছিল, হ্যাঁ, সব এখানে চলে আসছে। এখানে যদি প্লাস প্যাকেজ নেন, 250-র বেশি ট্রানজেকশন আপনি সরি চার্টার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে 40টার বেশি ক্লাস লোকেশন অ্যাড করতে পারবেন না। নাম্বার ফোর, এই যে আপনার প্রজেক্টেও লিমিটেশন আছে, কিন্তু যদি অ্যাডভান্স নেন আনলিমিটেড চার্টার অ্যাকাউন্ট, ক্লাস, লোকেশন, তারপরে ধরেন প্রজেক্ট, সবই আনলিমিটেড ইউজ করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আলোচনা শেষ হোক, পরে আমরা একটা করি। আপনি হচ্ছে এখানে শুধু ফাইন্যান্সিয়াল ডেটা দিয়ে করতে পারেন। আপনার ওই কোয়ান্টিটি এত ইউজ করলেন, এত বিষয় হলো, ঠিক আছে, এইভাবে এত অপশন নাই। আপনি শুধু ধরেন হিসাব করবেন এইভাবে যে আপনার কস্ট কত হয়েছে, এখানে অ্যামাউন্টটা পাঠিয়ে দিবেন। আপনি হচ্ছে কত টাকা বিল পাইছেন, ইনভয়েস করছেন, ইনভয়েসটা করবেন, ঠিক আছে, এভাবে করতে পারবেন। আচ্ছা, এবার আসেন হচ্ছে আমরা আচ্ছা এখন দেখেন আমরা হচ্ছে ফিক্সড অ্যাসেট, এখানে আমরা কিভাবে এন্ট্রি করব। জি ভাই, করছি, রেকর্ডিং স্টার্ট করেছি। ফিক্সড অ্যাসেট, দেখেন এখানে
ফিক্সড অ্যাসেট অ্যাড করার মানে মেইন রিজন হচ্ছে আমরা ডেপ্রিসিয়েশন আমাদের ক্যালকুলেশন করা লাগে। এখানে যদি অ্যাসেটের একটা অপশন আছে মানে আপনার হচ্ছে সরাসরি করার, কিন্তু এটা এখনো অতটা ফাংশনাল না, এখানে কিছু ল্যাকিংস আছে। যেমন এটা অ্যাডভান্সে আছে, এই যে অ্যাডভান্সে গেলে অ্যাডভান্স ফিক্সড অ্যাসেট, হ্যাঁ এই যে অ্যাডভান্স অ্যাকাউন্টিং এ এখানে ফিক্সড অ্যাসেট একটা অপশন আছে। এখন এখানে যেটা আছে এটা দিয়ে আপনি কি করতে পারবেন, এখানে মানে এটা এখনো ওই লেভেলের ফাংশনাল না। কি কারণে বললাম, এটা হলো এখানে আপনি যে ধরেন আমি যদি এখানে যাই, হ্যাঁ এখানে গেলে ও আমাকে বলবে তোমার অ্যাসেট গুলো এখানে এন্ট্রি করো। ঠিক আছে, আপনি এখানে অ্যাসেট এন্ট্রি করবেন, একটা একটা করে এন্ট্রি করতে পারেন, আপনি হচ্ছে মাল্টিপল এন্ট্রি করতে পারেন। এন্ট্রি করলে আপনি এখানে শুধু স্টেট লাইন মেথড হবে। ও আপনাকে যেই বেনিফিটটা দিবে সেটা হচ্ছে আপনার প্রতি মাসে কত অবচয় হচ্ছে ও আপনাকে ক্যালকুলেশন করে দিবে। ঠিক আছে, কিন্তু ক্যালকুলেশন হওয়ার পরে এটা যে আপনার মানে রান রিপোর্ট করলে যে আপনার একদম ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে মানে প্রফিট এন্ড লস ব্যালেন্স শিটে যে হিট করা, এটা করবে না, ওইটা হচ্ছে ম্যানুয়াল করতে হবে। এই জন্য এটা অতটা ফাংশনাল না। কিন্তু এইটাই যদি আমরা জেরোতে করি, আমরা জাস্ট রান রিপোর্ট করব, ডিরেক্টলি এটা আমার প্রফিট এন্ড লস ব্যালেন্স শিটে হিট করবে। ওই জন্য এটা এই মুহূর্তে ইউজ না করাই ভালো, কারণ যেই ক্যালকুলেশন এটা আমরা ম্যানুয়ালি করতে পারবো। ঠিক আছে, ও শুধু আপনাকে ক্যালকুলেশন করে দিবে, এর বেশি কিছু না। আচ্ছা, আমরা যেটা করব, আমি এখানে ধরেন এখানে আসি, এটা হয়তো এটা আগে এই অপশনটাও ছিল না, ধরেন 6 মাস। এখানে এখন পর্যন্ত শুধু স্টেট লাইন দিছে, আর জেরোতে আপনার স্টেট লাইন আর হচ্ছে ডাবল ডিক্লাইন দুইটা করা যায়। আর এখানে আপাতত একটা আছে, এটা হচ্ছে মানে আন্ডার কনস্ট্রাকশনে আছে। ওরা হচ্ছে আগে এই অপশনটাও ছিল না, ডেপ্রিসিয়েশন মানে ফিক্সড অ্যাসেটের আলাদা কোনো অপশনই ছিল না, এটা রিসেন্টলি অ্যাড করছে 6-7 মাস হয়েছে। বাট এটা ওই আর ফাংশনালাইজ হতে হয়তো আরো কিছু সময় লাগবে। এটা তখন ওই যে রিপোর্ট করলে অটোমেটিক্যালি আমাকে আলাদা জার্নাল, এখানে আমাকে এন্ট্রি করতে হচ্ছে আবার জার্নাল দিতে হচ্ছে। ঠিক আছে, ওই জন্য আমরা যেটা এটা আপাতত ইউজ করবো না, আমরা হচ্ছে এখানে আমার এইটার একটা ভিডিও আছে, আপনাদেরকে আমি দিয়ে দিব না, ওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, যে এইটা কিভাবে কাজ করে। আচ্ছা, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে আগে ফিক্সড অ্যাসেট আমাদের কি কি আছে, সেই ফিক্সড অ্যাসেটটা আমরা এখান থেকে বের করব। দেখেন এখানে আমাদের ফিক্সড অ্যাসেটের মানে নাম আছে, আমরা এইগুলোকে এখানে এন্ট্রি করব আগে। দেখেন এই হচ্ছে আমাদের ফিক্সড অ্যাসেট, এখানে টোটাল ধরেন আমার অ্যাসেট আছে হচ্ছে 16টা। এখন ফিক্সড অ্যাসেটের ক্ষেত্রে আমাকে ফার্স্ট যে কাজটা করতে হবে, প্রথমে অ্যাসেটের নাম লিখতে হবে, এরপর এই অ্যাসেটের অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রিয়েট করতে হবে। দেন হচ্ছে এখানে অনেক সময় আমরা অ্যাসেট ধরেন মেয়াদ শেষ হওয়ার আগে সেল করে দিই, সেক্ষেত্রে ডিসপোজালের একটা হচ্ছে লেজার ক্রিয়েট করতে হবে। আর লাস্ট হচ্ছে ডেপ্রিসিয়েশনের লেজার আছে কিনা এটা এনশিওর করতে হবে। নর্মালি ডেপ্রিসিয়েশনের লেজার থাকে, আমরা তাও একটু চেক করে নিব। চার্ট অফ অ্যাকাউন্ট, এখানে ইম্পোর্ট করতে পারেন, বাট ইম্পোর্ট কেন করবেন না সেটার রিজনটা বলবো, তাহলে আপনি করতে পারেন। আমরা চার্ট অফ অ্যাকাউন্ট যেভাবে ইম্পোর্ট করি ওইভাবে আপনি সবগুলো চার্ট অফ অ্যাকাউন্ট মানে এই যে এই কি বলে এখানে সবগুলো ফিক্সড অ্যাসেট আপনি চাইলে ইম্পোর্ট করতে পারেন, কিন্তু ইম্পোর্ট করলে একটা ঝামেলা আছে। কি কারণে, এখানে তো ব্যালেন্স আছে, এখানে ব্যালেন্স সহ কিন্তু ইম্পোর্ট করা যায় না। চার্ট অফ অ্যাকাউন্ট ব্যালেন্স সহ ইম্পোর্ট করা যায় না। আর এখানে যখন আপনি ধরেন লেজার ইম্পোর্ট করে ফেললেন, পরে এই ব্যালেন্স কিন্তু আপনাকে জার্নাল দিয়ে দিতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে আবার আর একটা প্যারা নিতে হবে। না ওই যে যদি ধরেন আমি ইম্পোর্ট করলাম, ওখানে জাস্ট ব্যালেন্সটা এডিট করে বসাই দিলাম, ওইটা লক হয়ে যায়। ইম্পোর্ট করলে লক হয়ে যায়, লক হয়ে গেলে আপনি কিন্তু আর ওই যে ম্যানুয়ালি কিন্তু ওই যে অ্যামাউন্ট বসাইতে পারবেন না, তখন আপনাকে আবার এটার জার্নাল দিয়ে আপনাকে ব্যালেন্সটা আনতে হবে। তো সেক্ষেত্রে আপনার কিন্তু অনেক টাইম মানে কনজিউমেবল। এটা হচ্ছে আপনি একটা একটা করে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় ব্যালেন্সটা দিয়ে দেবেন। আমি একটু দেখাই দিই, যেটা আপনাদের জন্য সুবিধা হয়। দেখেন আমি
ফার্স্ট হচ্ছে এখানে আসলাম, এখানে এসে আমরা প্রথমে depreciation একটু চেক করি। নরমালি আমাদের থাকার কথা, দেখেন এটা আমাদের থাকার কথা, depreciation অলরেডি আছে, তার মানে এটা আমার ক্রিয়েট করার দরকার নাই। আর এটা আমাদের থাকে না, লস অন লস অবলিক গেইন অফ ডিসপোজাল অন ফিক্সড অ্যাসেট, এটা কিন্তু কমন চার্ট অফ অ্যাকাউন্ট, এটা নরমালি থাকে না, আমরা এটা ক্রিয়েট করে দিব। এই যে নিউতে যাব, নিউতে গিয়ে এখানে আমরা প্রথমে নাম দিব, ঠিক আছে। নাম দেওয়ার পরে আমরা এখানে একটা নাম্বার দিতে পারি, এটা হচ্ছে এক্সপেন্সের আন্ডারে আমরা ক্রিয়েট করব। সেই ক্ষেত্রে আমরা ধরেন 6750 দিলাম, এখানে আমরা লিখবো হচ্ছে এক্সপেন্স, এবং এখানে লিখবো হচ্ছে লস অন গেইন। তো এখানে আমরা দেখি লস অন গেইন আছে কিনা, আছে রেন্ট, আচ্ছা এটা না, রেন্টাল লিজ বিল্ডিং, এখানে আমাদের এক্সপেন্সের আন্ডারে যদি আমরা না পাই তাহলে আদার এক্সপেন্সের আন্ডারে দিই, আদার এক্সপেন্স। আচ্ছা আমরা হচ্ছে সেভ দিয়ে দিলাম আদার এক্সপেন্সের আন্ডারে, লস অন গেইন ডিসপোজাল, এটা আমাদের লাগবে যেহেতু আমরা ডিসপোজাল করব, এখানে লস অন গেইন দিয়ে দিলাম। আর এখানে ডেপ্রিসিয়েশন তো অলরেডি আছে, এই দুইটা কমন লেজার, এটা আমরা যে কোনো অ্যাসেটের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো। আর এখন আসে হচ্ছে ইন্ডিভিজুয়াল অ্যাসেট, অ্যাসেটের নামে নামে চার্ট অফ অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, আর হচ্ছে প্রত্যেকটা অ্যাকাউন্টের ডেপ্রিসিয়েশন আমরা অবশ্যই ক্রিয়েট করবো। এবার আসেন হচ্ছে এখানে কি কি আছে। প্রথমে আমার হচ্ছে পারচেজ ডেট দেওয়া আছে, এক এক সময় আমরা কিনেছি, কোন কোন সালে কিনেছি সেটা দেওয়া আছে, কোন কোন অ্যাসেট কিনেছি সেটা দেওয়া আছে, এবং এই অ্যাসেটের আমার যে অরিজিনাল যে কস্ট সেটা দেওয়া আছে, এবং আমি 2023 পর্যন্ত অলরেডি অবচয় ধরেছি সেটারও ব্যালেন্স এখানে দেওয়া আছে। তার মানে 23শে ডিসেম্বর পর্যন্ত আমার অবচয় ক্যালকুলেশন করা আছে, 24 সালের জানুয়ারি থেকে আমাকে অবচয় ধরতে হবে। এখানে আসেন আমরা আগে এই অংশটুকুর কাজ করব, ঠিক আছে। ধরেন ফার্নিচার এন্ড পিকচার, আমরা যদি ম্যানুয়ালি করি আমার যদি একটু সময় লাগে, তাও আপনি মানে একদম নির্ভুল ভাবে করতে পারবেন। ইম্পোর্টও আমি দেখাবো, ইম্পোর্ট করলে তখন আপনার এটাকে জার্নাল দিয়ে তখন মিলাই দিতে হবে, এটা একটু আপনাদের অনেকের কাছেই কমপ্লিকেটেড হবে। এই জন্য আমরা ধরেন প্রথমে হচ্ছে, আচ্ছা তার আগে দেখবো যে এই নামে ফিক্সড অ্যাসেট আমার আছে কিনা, অবশ্যই চেক করে নেবেন, যদি না থাকে তাহলে আমরা ক্রিয়েট করব। দেখেন নাই, ক্রিয়েট করলাম। ফিক্সড অ্যাসেট 1 দিয়ে শুরু, আমি দিলাম 1401, এখানে আমরা লিখবো টেনজেবল অ্যাসেট। আচ্ছা এখানে খেয়াল করে দেখেন, আপনারা প্রশ্ন করতে পারেন টেনজেবল অ্যাসেট কখন দিব আর নন কারেন্ট অ্যাসেট কখন দিব। আচ্ছা টেনজেবল অ্যাসেট হচ্ছে যে অ্যাসেট গুলো মানে ফিক্সড অ্যাসেট, যেগুলো আপনি ধরতে পারবেন, স্পর্শ করতে পারবেন, দেখতে পারবেন, দৃশ্যমান অ্যাসেট যেগুলো। আর নন কারেন্ট হচ্ছে যেগুলো দৃশ্যমান না, যেমন গুডউইল, ইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু চোখে দেখা যায় না। তো এই জন্য এর কোনো ফিজিক্যাল নাই, হচ্ছে অবস্থান নাই, এই জন্য ওগুলো হচ্ছে আমরা নন কারেন্টে দিব। এবং আপনি জাস্ট দেখার জন্য হলেও, ধর আপনি যখনই ট্যানজেবল অ্যাসেট দিবেন তখনই দেখবেন এখানে আপনার ওই রিলেটেড ডিটেল টাইপটা আসবে, যেমন এখানে আসছে ভেহিকেল, এখানে আসছে হচ্ছে আদার ট্যানজেবল অ্যাসেট, মেশিনারিজ এন্ড ইকুইপমেন্ট, লিজ হোল্ড, তারপর হচ্ছে ফার্নিচার এন্ড পিকচার্স, আমার যেটা এখন দরকার। কিন্তু যদি আপনি নন কারেন্ট অ্যাসেট দেন, এখানে দেখেন আপনার আসবে হচ্ছে গুডউইল, আসবে ডেফার্ড ট্যাক্স, আসবে হচ্ছে ইনটেনজিবল অ্যাসেট, ইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু আপনার ওই যে ল্যান্ড অ্যান্ড বিল্ডিং বা ফার্নিচার পিকচার্স এর কিন্তু কোনো কিছু পাচ্ছেন না, বুঝতে পারছেন। তাহলে আমরা এক্ষেত্রে কি দিব, ট্যানজিবল অ্যাসেট। ট্যানজিবল অ্যাসেটের অল্টারনেটিভ নাম হচ্ছে ফিক্সড অ্যাসেট, ঠিক আছে। এরপর আসলে হচ্ছে এখানে আমরা ফার্নিচার পিকচার্স দিব, দেখেন ফার্নিচার এন্ড পিকচার্স। এখন এখানে এসে আমরা যেটা লিখবো, এটা আমাদের প্যারেন্ট অ্যাকাউন্ট, এই জন্য আমরা এখানে মেক দিস এ সাব অ্যাকাউন্ট দিব না। এরপরে দেখেন ডিফল্ট ট্যাক্স কোড দিব না, এটা হচ্ছে কারেন্সি, ঠিক আছে। অরিজিনাল কস্ট, এখানে দেখেন আমি কিন্তু ব্যালেন্স দেওয়ার সুযোগ পাচ্ছি, $4000 আপনি সরাসরি এখানে দিয়ে দিবেন, দেখেন $4000। এবং এটা আপনি মানে ডেট দিবেন কি, ডেট দিবেন হচ্ছে এটা কবে কিনছেন, 2021 সাল, 2021 সালে দিবেন, ঠিক আছে। জাস্ট এখানে আপনি দিবেন 2021, এখানে হচ্ছে 0101, ঠিক আছে।
এরপর আপনি সেভ দিবেন। দেখেন আর কোনো কিছু নাই, জাস্ট আপনি সেভ দিয়ে দিবেন। এখন এটার এগেইনস্টে অ্যাকুমুলেটেড এখানে আপনি এন্ট্রি দিবেন। আবার যাবেন নিউতে, এখানে লিখবেন হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন অন ফার্নিচার এন্ড ফিক্সচার্স। ঠিক আছে, এটা দিবেন হচ্ছে 1402। যখন আপনি অ্যাকুমুলেটেড দিবেন, এখানে অবশ্যই আপনার হচ্ছে ট্যানজেবল লিখবেন, এখানে লিখবেন হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন। এখন যেটা হয়, আগে যেটা হইতো না বাট এখন হয়, যেমন এটাকে আপনি সাব অ্যাকাউন্ট না করে সেভ দিতে পারবেন না, বাট আগে মানে এই এটা তো কিছুদিন পর পর হচ্ছে ফাংশন চেঞ্জ করে। 6 মাস আগেও এরকম অপশন ছিল না, আপনি চাইলে এটাকে ধরেন প্যারেন্ট অ্যাকাউন্ট হিসাবেই অ্যাড করতে পারতেন। ঠিক আছে, বাট এখন আপনি পারবেন না। ও বলবে যে এটা তোমার সাব অ্যাকাউন্ট, এটার প্যারেন্ট অ্যাকাউন্ট সেট করো। এখন আমরা কি করব, এটার প্যারেন্ট কে? প্যারেন্ট হচ্ছে এই যে মেশিনারি, সরি ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট, এই যে ফার্নিচার অ্যান্ড ইকুইপমেন্ট। ক্লিয়ার? এরপর আমরা হচ্ছে এটারও কিন্তু ব্যালেন্স আছে। এটার ব্যালেন্স কত দেখেন, এটার ব্যালেন্স হচ্ছে 800, ডেট হচ্ছে 2023। তাহলে আপনি এখানে লেখেন 800, এখানে লেখেন যে ওপেনিং ব্যালেন্স লেখেন 800, এবং এটা লিখবেন কত 2023। এটা হচ্ছে 2023 ডিসেম্বর দিবেন। এরপর আপনি সেভ দিবেন। সেভ দিলে এবার দেখেন আমরা যদি এই এটার একটা রিপোর্টে চলে যাই, যেমন ব্যালেন্স শিটে যদি যাই, তাহলে এটার ইম্প্যাক্টটা দেখতে পারবো না। এই দেখেন, এই যে ব্যালেন্স শিটে যাবো আমরা, এখানে এসে আমরা ধরেন অল ডেট দিয়ে রান রিপোর্ট করি। এখানে খেয়াল করে দেখেন, এই যে ফার্নিচার এন্ড ফিক্সচার্স 4000, এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এখান থেকে মাইনাস করে দেখাচ্ছে, মাইনাস করে 3200 দিচ্ছে। ঠিক আছে, আমি কিন্তু এটাও ফিক্সড অ্যাসেটের আন্ডারেই করছি না, কিন্তু ও কিন্তু মাইনাস করে দিচ্ছে। আমি কিন্তু মাইনাস দিইনি, কোথাও মাইনাস লিখছি আমি? কোথাও মাইনাস লিখিনি। বলছি যে এটা হচ্ছে এটার আন্ডারে, ও কিন্তু মাইনাস করছে। বোঝা গেছে তো? আচ্ছা, এবার আসলে হচ্ছে আমরা অনেকে মানে এই কনসেপ্টটা আমাদের অনেকের মধ্যে আসে না, যে অ্যাকুমুলেটেড কি করে ফিক্সড অ্যাসেটের আন্ডারে আমরা মানে অ্যাকাউন্ট টাইপ কেন ফিক্সড অ্যাসেট হয়। অ্যাকুমুলেটেড হচ্ছে এন্ট্রি অ্যাসেট বা কন্ট্রা অ্যাসেট। দেখবেন আপনারা, এটা কন্ট্রা অ্যাসেট মানে অ্যাসেটটাকে আপনার কমায় দিবে। কারণ এটা কিভাবে কমাচ্ছে, কারণ আপনার ফিক্সড অ্যাসেটের মূল্য প্রতি বছরে বছরে কিন্তু কমে যায়, ওই কমাটাকে আমরা ডেপ্রিসিয়েশন হিসেবে ক্যালকুলেশন করি। আর ডেপ্রিসিয়েশনের জার্নাল করলে কিন্তু ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তো অ্যাকুমুলেটেড ক্রেডিট হওয়া মানে অ্যাসেটের মূল্য কমে যাওয়া। ঠিক আছে, আচ্ছা এইবার আসলে হচ্ছে আমাদের, আমি এটা তো করলামই, আরেকটা করব যেটাতে আমাদের ধরেন যেটাতে আমাদের ডিসপোজাল আছে। যদি ডিসপোজ করতে চাই সেটা আমরা কিভাবে আসলে করব, আমরা এটাকে একটু মার্ক করি। মেশিনারিজ এন্ড ইকুইপমেন্ট, এটা মনে হয় অলরেডি আমাদের এখানে আছে, তো দেখি তো। আচ্ছা এখানে নাই, কিন্তু চার্ট অফ অ্যাকাউন্টে মনে হয় আছে। আমরা অবশ্যই অ্যাড করার আগে চেক করে নিব। দেখেন, এটা আমরা চেক করব যে এই অ্যাসেটের নাম আমাদের চার্ট অফ অ্যাকাউন্টে আছে কিনা। দেখেন, মেশিনারিজ এন্ড ইকুইপমেন্ট কিন্তু আছে, বাট এটার কিন্তু কোনো ব্যালেন্স নাই। এখন আপনি যদি এটা ব্যালেন্স দিতে চান, দেখেন এই যে ব্যালেন্স কিন্তু লক, ব্যালেন্স লক। তাহলে আপনাকে ব্যালেন্স দিতে হবে। আপনি যদি ইম্পোর্ট করেন সবগুলো লক হয়ে যাবে। লক হয়ে গেলে কিন্তু আপনাকে আবার জার্নাল দিতে হবে। আমি এটা জার্নাল করে দেখাচ্ছি, বাট আপনারা অত ঝামেলা যাওয়ার দরকার নেই। আমি একটু জাস্ট শেখানোর জন্য দেখাচ্ছি যে এটা আমরা জার্নালটা দিয়ে এখানে ব্যালেন্সটা অ্যাড করব। আবার ধরেন এটার অ্যাকুমুলেটেড যদি আমরা আসি, এটার অ্যাকুমুলেটেড মনে করা নেই। ফার্নিচার ইকুইপমেন্ট আছে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন এটা আলাদা, এটা তো ওদের দেওয়া আছে, ইয়েতে আছে, ল্যান্ড এন্ড বিল্ডিং আছে, এটা আমাদের নাই। না, এটা হচ্ছে মাত্র যেটা করলাম ফার্নিচার এন্ড ফিচার্স। তাহলে অ্যাকুমুলেটেডটা আমরা একটু করে ফেলি। ধরেন আমরা এটার অ্যাকুমুলেটেড আমাদের লাগবে, আমরা হচ্ছে
লিখব, এবং এটা হচ্ছে আমরা কত ছিল এখানে, মেশিনারি ইকুইপমেন্ট না, এটাই তো 1400। আচ্ছা, অ্যাসেট কত ছিল, অ্যাসেটের নাম্বার কত ছিল? না না, আমি ওইটা বলিনি, দাঁড়ান আমি দেখবো হচ্ছে এই যে মেশিনারি আর ইকুইপমেন্টের কত ছিল ওইটা বলতেছিলাম, এটা খেয়াল করে দিন। এই যে 1005, তাহলে 1006 দিব আমি, মানে এটার সাথে একটু সামঞ্জস্য রাখি, ঠিক আছে? ডেপ্রিসিয়েশন, ঠিক আছে। এইবার আসলে হচ্ছে আমরা অ্যাকাউন্ট টাইপ দিব হচ্ছে টেনজিবল অ্যাসেট, এখানে দিব হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, এখানে আমরা ব্যালেন্স এখানে কত দেওয়া আছে, এটা আছে হচ্ছে 8000, 8000ই দিব, এটা দিব হচ্ছে আমরা ব্যালেন্স দিব 8000, এবং এটা হচ্ছে ডেট 2023-এর ডিসেম্বর, সবগুলো একই ডেট দেওয়া আছে, ডেটটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা অবশ্যই এটাকে হচ্ছে এর প্যারেন্ট কোনটা, এই যে মেশিনারি এন্ড ইকুইপমেন্ট, এরপর 7 ক্লোজ দিই। এখানে বলছে অ্যাকাউন্ট নাম্বারটা, এটা অলরেডি আছে, an account is already using this number। আচ্ছা, এটা এটা নাই, আচ্ছা এটা নাই, সমস্যা নেই। আচ্ছা, এখন দেখেন যে আমরা আমাদের অ্যাসেটের মূল্য নাই, কিন্তু অ্যাকুমুলেটেড আছে, এখন আমাদের অ্যাসেটের মূল্য নিয়ে আসতে হবে। আচ্ছা দেখেন, এটা হলো আমি একটু অবশ্যই পারে, অনেক কিছু এই দেখেন এখানে পুরোটাই মাইনাস দেখাচ্ছে, এই যে দেখেন মেশিনারি এন্ড ইকুইপমেন্ট পুরোটাই মাইনাস হয়ে গেছে, কারণ এটার কোনো অ্যাসেট এখানে দেওয়া হয়নি। এখন আসেন আমরা এটা হচ্ছে জার্নালটা দিব, জার্নাল দেখেন, তাহলে আমাদের জার্নালটাও শেখা হয়ে গেল, যে আমরা চলে যাবো হচ্ছে জার্নাল এন্ট্রিতে। এখানে গিয়ে দেখেন আমরা জার্নালের ডেটটা দিব কোনটা, এটা কিনছি 2015 সালে, এটা কিন্তু অরিজিনাল ভ্যালু দিয়ে যেহেতু করবো ওই ডেটটাই দিতে হবে। দেখেন আমরা হচ্ছে এখানে 2015 জানুয়ারি, এখানে আমরা হচ্ছে 1005 লিখি, এই হচ্ছে আমাদের মেশিনারি এন্ড ইকুইপমেন্ট, আর এখানে লিখব ওপেনিং ব্যালেন্স ইকুইটি, ঠিক আছে? কত টাকা লাগবে এখানে, এটার ভ্যালু কত বলেন, এর ভ্যালু হচ্ছে 15,000, এর ভ্যালু হচ্ছে 15,000। ফিক্সড অ্যাসেট, কেউ যদি ভালো অ্যাকাউন্টিং না জানেন তাহলে কিন্তু এই হিসাব মিলানো অনেক টাফ, ঠিক আছে? 15,000 দিব আগে, আবার আপনাকে ডেপ্রিসিয়েশনের ফর্মুলাও জানতে হবে। এরপর আসেন হচ্ছে দেখেন 15,000, ঠিক আছে? এবার দেখেন আমাদের ডেট দিলাম, অ্যাসেটের ইয়া দিলাম, সবকিছু দিয়ে আমরা 7 ক্লোজ করে দিলাম, 7 ক্লোজ, 7 ক্লোজ করলে এইবার আপনি যদি ইয়াতে যান, এই রিপোর্টে যান, এবার আপনি রিপোর্টের একটা পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। এবার দেখেন যে আমার মেশিনারি 15,000, অ্যাকুমুলেটেড 8,000, এখন আমার রিমেইনিং আছে 7,000, বুক ভ্যালু এখন 7,000। এবার আসেন হচ্ছে আমার অবচয় কোন পর্যন্ত ধরা আছে, ডিসেম্বর পর্যন্ত, ডিসেম্বর 2023। এখন এই অ্যাসেটটা আমার হচ্ছে 2024 সালের অগাস্টে এসে সেল করা হয়েছে। এখন আমি নর্মালি সাধারণত যেই কোম্পানিগুলো
মানে মান্থলি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট তৈরি করে তারা প্রতি মাসে মাসে অবচয় ধরে। আর যারা শুধু অডিটের সময় মানে মানে কি বলে অ্যাকাউন্ট প্রিপেয়ার করে তারা একবারে এক বছর এটা একবারে ধরে। ঠিক আছে, আমার জানা মতে বাংলাদেশে মোস্ট অফ দ্য কোম্পানি এই কাজটাই করে, অডিটের সময় সবকিছু করে। ঠিক আছে, অডিটের আগে মান্থলি প্রফিট করে এরকম স্ট্যান্ডার্ড কোম্পানি খুব কম আছে বাংলাদেশে। যারা করে তারা মাসে মাসে এটাকে ডেপ্রিসিয়েশন হিসেবে ধরে, আদারওয়াইজ কিন্তু তারা ধরে না। এখন ধরেন আমি একটা অ্যাসেট বিক্রি করব, এখন বিক্রি করার সময় তো অবশ্যই আমার এই অ্যাসেট কতদিন ব্যবহার করা হয়েছে সেই অনুযায়ী আমাকে ডেপ্রিসিয়েশন ধরতে হবে। এখন আমি যদি হিসাব করি যে এটাকে স্ট্রেট লাইন মেথডে আমি হচ্ছে অবশ্যই ধরবো, তো বেশিরভাগ কোম্পানি স্ট্রেট লাইন মেথডেই ধরে। ধর 15,000 হচ্ছে আমার অ্যাসেটের বুক ভ্যালু, আমি ভাগ করব হচ্ছে অ্যাসেটের এস্টিমেটেড লাইফ 15 বছর। ঠিক আছে, যদি এখানে সেল বেস ভ্যালু থাকতো আমরা মাইনাস করে এরপর হচ্ছে করতাম, যেহেতু নাই আমি পার ইয়ার হচ্ছে আমার কত $1,000 অবচয়। এখন এটাকে আমি এখানে বলছে অগাস্টের 10 তারিখে আমি এটা বিক্রি করেছি। এখন এখানে দুইটা শর্ত আছে। এক নাম্বার হচ্ছে আমি যেহেতু 10 তারিখে বিক্রি করেছি 10 দিনের অবস্থা আমি ধরবো কিনা। ঠিক আছে, এইটার সপক্ষে দুইটা যুক্তি আছে। আপনি চাইলে 10 দিন এটা ধরতে পারেন, আপনি চাইলে নাও ধরতে পারেন। ফর্মুলা হচ্ছে হয় আপনি অ্যাকচুয়াল ডে ধরেন অথবা আপনি ফুল মান্থ অবচয় ধরেন, দুইটাই মানে অ্যাকাউন্টিং প্রিন্সিপাল অ্যালাউ করে। এখন ধরেন আপনি ফুল মান্থ ধরলেন, তাহলে আমরা অগাস্টের কোনো অপচয় ধরবো না, এই জুলাই পর্যন্ত ধরবো। আর যদি আপনি মনে করেন যে না আপনার 10 দিন ব্যবহার করছেন ওই 10 দিনের অপচয় ধরবেন, সেক্ষেত্রে আপনি ধরবেন। আমি এইটাকে যদি ফুল মান্থ হিসেবে ধরি, এটাকে 12 দিয়ে ভাগ করবো আর ইন্টু দিব 7 দিয়ে, তাহলে কত হলো আমার 583.33। এই অবচয়টা হচ্ছে আমি ধরবো। বাট আপনি যদি মনে করেন যে আপনি ওই 10 দিনেরটাও ধরবেন, তাহলে আপনি কিভাবে ক্যালকুলেশন করবেন? আপনি প্রথমে এটাকে 12 দিয়ে ভাগ করেন, 12 দিয়ে ভাগ করার পরে এক মাসে আসে কত 83। ঠিক আছে, এই 83 কে আপনি আবার 30 দিয়ে ভাগ করবেন, ধরেন 30 দিয়ে আপনি ভাগ করবেন, ভাগ করলে কত হয়? হ্যাঁ 2.7, তার মানে এটার সাথে এটা অ্যাড হবে। তাহলে আপনার যদি অ্যাকচুয়াল ডে ধরেন তাহলে আপনার অবচয় হচ্ছে ও সরি 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 হ্যাঁ 10 দিন দিতে হবে। হ্যাঁ আচ্ছা আমি 10 দিন দিব, তাহলে আপনার 611 হবে, মানে $27 হচ্ছে এর সাথে অ্যাড হবে। তার মানে আপনি 611 অবচয় ধরবেন। আর যদি আপনি অ্যাকচুয়াল ডে না ধরে ফুল মান্থ ধরেন তাহলে 583.33, মানে আমি 583 ধরতে পারি। ধর আমি ফুল মান্থ হিসাব করে ধরি 583, তাহলে এইটার অবস্থাটা আগে আপনাকে ক্যালকুলেশন করতে হবে। এটার অবস্থা ধরবেন কিভাবে? জার্নাল এন্ট্রিতে যাবেন, এখানে এসে আপনি ডেট দিবেন হচ্ছে 2024-এর জুলাইয়ের 31। ঠিক আছে, এরপর এখানে লিখবেন হচ্ছে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স, এটা যেহেতু কমন লেজার। আর এখানে লিখবেন হচ্ছে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন, যেটা হচ্ছে আপনার মেশিনারিজ এন্ড ইকুইপমেন্ট, এটা লেখেন হচ্ছে 583, আমি 583 রাখলাম। ঠিক আছে, জাস্ট 583 দিলাম, 83 দিলে আমার অবচয় কিন্তু এটা হয়ে গেল। অবচয় হয়ে গেলে আপনি জাস্ট এটা সেভ এন্ড ক্লোজ দিবেন, তাহলে আপনার অবচয় ক্যালকুলেশন হয়ে গেল। এইবার আসেন হচ্ছে অবচয় হওয়ার পরে আপনি বিক্রি করছেন $4,500, এখন এটা লাভ হয়েছে না লস হয়েছে এটা আপনি কিভাবে মানে ক্যালকুলেশন করবেন? আপাতত এখানে আমার হিসাব না করলেও চলবে, আমি একদম ডিরেক্ট ডিসপোজালের যখন জার্নাল দিব ওইখানে আমি বের করতে পারবো যে কিভাবে এটা হচ্ছে। যদি এটা আপনি জেরোতে করেন আপনার কোনো জার্নাল লাগবে না, ওরা অটো জার্নাল করে দিবে, আলাদা ফাংশন আছে। জাস্ট আপনি কত বিক্রি করবেন এটা লিখবেন, কত তারিখে বিক্রি করবেন সেটা লিখবেন, ওরা অটোমেটিকলি সব নিয়ে নিবে, জার্নাল দিয়ে দিবে একদম, বলবে এই যে জার্নাল দেখো। ঠিক আছে, ওইটা আমরা জেরোর সময় করব, কিন্তু অত ডাইনামিক এই কুইক বুকস এর এই ফিক্সড অ্যাসেটের ফাংশনটা এখনো হয় নাই, ওই জন্য আমরা এখানে করতে পারতেছি না, আমাকে ম্যানুয়ালি কাজটা করতে হবে। আচ্ছা এইবার আসেন হচ্ছে, এখন ধরেন আপনি বলতে পারেন যে আমার যদি অন্য কোনো মেথডে অবচয় ধরি তাহলে কিভাবে করবো? দেখেন আপনি কিন্তু ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করলেনই ম্যানুয়ালি, আপনি যে কোনো মেথডে আপনি হচ্ছে এক্সেল শিটে এটাকে ফর্মুলা দিয়ে অবচয়ের পরিমাণটা বের করে এখানে জাস্ট শুধু বসাই দিবেন।
ঠিক আছে। এইবার আসলে আমরা ডিসপোজালের জার্নাল দিব। ডিসপোজালের জার্নালে আমাদেরকে প্রথমে কি করা লাগবে? প্রথমে আমি ডেট দিব, কবে বিক্রি করতেছি। দেখেন 10ই অগাস্ট। প্রথমে আপনাকে দিতে হবে হচ্ছে, ধরেন আপনি টাকা তো পাবেন তাই না, আপনি টাকা ডিপোজিট করবেন $4,500। এটা হচ্ছে আপনার প্রথম কাজ। সেকেন্ড কাজ হচ্ছে অ্যাকুমুলেটেড আপনার ডেবিট করতে হবে। যত অ্যাকুমুলেটেড আপনি ধরছেন সব ডেবিট করা লাগবে। কেন ডেবিট করা লাগবে? কারণ ওটা আপনি ক্রেডিট করে রাখছেন, সঞ্চয় করে রাখছেন। এটাকে এখন আপনি ডেবিট করে ওই লেজারটাকে জিরো করে দিতে হবে। এখন ওই লেজারে কত টাকা রাখছেন এটা আপনাকে আর মুখস্থ করার দরকার নাই। আপনি চলে যাবেন কোথায়? ব্যালেন্স শিটে। এই দেখেন, আপনাদের সহজ করে মানে করে বোঝানোর জন্য বলি, আমি ব্যালেন্স শিট চলে যাবো। ব্যালেন্স শিটে গিয়ে আমার ওই যে 7 মাসের অবচয় ধরার পরে আমার অ্যাকুমুলেটেড টোটাল কত সেটা আমি ব্যালেন্স শিটে গেলে দেখতে পারবো। এই হচ্ছে আমার ব্যালেন্স শিট। ব্যালেন্স শিটে যাওয়ার পরে আপনি এখানে রিপোর্ট রান করবেন হচ্ছে, প্রথমে কাস্টম ডেটে যাবেন। দেখেন কাস্টম ডেট, আপনি এখানে আচ্ছা সমস্যা নাই, এইখানে এসে আপনি যেটা করবেন অগাস্টের 10 তারিখ দেন। এই 10 তারিখের ডেট পর্যন্ত আপনার আচ্ছা মনে হয় ব্যাপার নাই। তারপরে আমরা আমাদের অধিক নিরাপত্তার স্বার্থে আমরা অ্যাকচুয়াল ডেটটাই দিব। এই দেখেন অ্যাকুমুলেটেড কত? 8,583। আপনি একটু হিসাব করেন তো, আমরা প্রথমে কত দিয়েছিলাম? 8,583 করেছি। আপনি দেখেন সবসময় সফটওয়্যারের উপর ডিপেন্ড করবেন না। এমন হতে পারে যে আপনি এখানে হয়তো মানে কাস্টম রিপোর্টে পিরিয়ড ভুল করছেন, ওই অনুযায়ী রিপোর্ট দিছে। এখন ওই ভুলটা ধরার জন্য আপনি একটু ম্যানুয়ালি ব্রেনটা অ্যাপ্লাই করবেন এখানে। যেমন আগে ছিল 8,000, আমি ম্যানুয়ালি দিছি আরো 583, তাহলে দুইটা মিলে কত হওয়ার কথা, এটা তাই হয়েছে কিনা। যদি কম বেশি হয় তার মানে আপনি নিশ্চয়ই কোথাও ভুল করছেন, ওই ভুলটা আগে খুঁজে বের করবেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মানে ম্যানুয়ালি যেই চিন্তাটা আমাদের ছিল ওইটার সাথে এটা ম্যাচ করে। তাহলে এটা ঠিক আছে, 8,583। এটা আমরা কি করবো এখন? এখানে ডেবিট করবো। ডেবিট কেন করব বলেন? 8,583 ক্লিয়ার? আচ্ছা, লস অথবা লাভ এটা আমরা কিভাবে বুঝবো? অ্যাসেট যখন বিক্রি করে দিব, অ্যাসেট তো আমার ইয়া থেকে চলে যাবে, তাহলে আমার অ্যাসেট মাইনাস করতে হবে। আমাদের এই এটা দেওয়া ছিল 1005। দেখেন নরমালি মেশিনারি এন্ড ইকুইপমেন্ট হয় হচ্ছে ডেবিট, কিন্তু এখানে কেন ক্রেডিট হচ্ছে? কারণ বিক্রি করে দিচ্ছি। এখন বিক্রি করবো, এটার প্রাইস কত ছিল? $15,000। 15,000 এই দুইটার যোগফল, এই দুইটার বিয়োগ ফলই হচ্ছে আপনার ডিফারেন্স, যেটা হবে ওইটাই হচ্ছে আপনার লস। এখন এখানে আসেন, দাঁড়ান, 13,083 আর এটা হচ্ছে 15,000, তার মানে কি লসে বিক্রি করছেন। এখানে আপনি কি করবেন? ওই যে একটা চার্ট এখন ক্রিয়েট করছিলাম আমরা, লস অন গেইন, মনে আছে? এটা সাথে সাথে আপনাকে অ্যামাউন্ট দেখাই দিবে 1917। এটা চাইলে আপনি ম্যানুয়াল ক্যালকুলেশন করে আসতে পারেন যে 4,500 প্লাস 8,583 বিয়োগ 15,000 কত হলো? 1,917। এইটাই হচ্ছে আপনার লস। এরপর আপনি এটাকে জাস্ট কি করবেন? 7 ক্লোজ দিবেন। 7 ক্লোজ দিলে আপনার কিন্তু এই ডিসপোজালের জার্নাল ডান। ডিসপোজাল আর সেলভেজ ভ্যালু দুইটার মধ্যে পার্থক্য কে করতে পারবেন? আমাকে একটু বুঝান। এই দেখেন এটা আমার অ্যাকুমুলেটেড তো জিরো, মেশিনারিজও জিরো, কোনো অ্যাসেট কিন্তু এখানে নাই। সেলভেজ ভ্যালু এবং ডিসপোজাল ভ্যালু দুইটার মধ্যে পার্থক্য কে বলতে পারবেন? হ্যাঁ, স্ক্র্যাপ ভ্যালু। স্ক্র্যাপ ভ্যালু বলেন এটা কি? আচ্ছা হয়তো পারবেন কিন্তু গুছাই বলতে পারতেছেন না, আমি একটু সহজ করে বলি। সেলভেজ ভ্যালু হচ্ছে, ধরেন আপনি একটা অ্যাসেট কিনছেন, এটা একটা আয়ুষ্কাল আছে, আয়ুষ্কাল পার হয়ে যাওয়ার পরে ভাঙারি হিসাবে যা বিক্রি করে পাবেন এটাই সেলভেজ ভ্যালু। আর ডিসপোজাল ভ্যালু হচ্ছে ওটার মেয়াদ আছে ধরেন এই যে 15 বছর, আপনি 9 বছর ব্যবহার করার পরে এটা ব্যবহার অযোগ্য হয়ে গেছে, মানে এটার মেইনটেনেন্স কস্ট এত বেশি, আপনার কাছে মনে হচ্ছে এটা বিক্রি করাটাই বেটার। এটা যদি আপনি চালান আপনার জন্য অনেক বেশি মানে অনেক বেশি মেইনটেনেন্স কস্ট যাচ্ছে, ওই জন্য সময় শেষ হওয়ার আগে আপনি বিক্রি করে দিলেন, ওই জন্য এটাকে বলা হয় ডিসপোজাল ভ্যালু। বোঝা গেছে? ডিসপোজাল হচ্ছে ম্যাচ শেষ হওয়ার আগে বিক্রি করি যেটা আমরা, আর সেলভেজ ভ্যালু হচ্ছে যেটা আমরা ম্যাচ শেষ হওয়ার পরে ভাঙারি হিসাবে বিক্রি করি, যা পাবো তাই লাভ। ঠিক আছে? ওই জন্য কিন্তু ওইটার উপরে অবচয়
হয় না। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা ফিক্সড অ্যাসেট, আপনাদের যে হোমওয়ার্ক থাকবে, হোমওয়ার্কের স্টাইলটা হবে এমন, সবগুলো আগে অ্যাড করবেন এবং ব্যালেন্স সহ অ্যাড করবেন, অ্যাকুমুলেটেড সহ অ্যাড করবেন। করে আপনি ব্যালেন্স শিটে যাবেন। ব্যালেন্স শিটে গেলে এই যে ব্যালেন্স শিটটা যখন আপনি ডাউনলোড করবেন, এখানে প্রত্যেকটা অ্যাসেটের ভ্যালু এবং অ্যাকুমুলেটেড শো করবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি এখানে দুইটা কি করবেন, এই যে দুইটা অ্যাসেট আছে আপনার হচ্ছে ডিসপোজাল করা, এই দুইটার ডেপ্রিসিয়েশন একবার ধরবেন, তখন আপনি ওই জার্নালটা ডাউনলোড করবেন। আর সেলভেজ মানে সরি ডিসপোজালের যে জার্নালটা দিবেন ওইটা ডাউনলোড করবেন। ডিসপোজালের জার্নালটা আপনি কোথায় গেলে পাবেন, এই দেখেন এই যে এই আহ, ইয়াতে গেলে আমরা যেটা করলাম এটাই ডিসপোজালের জার্নাল। এখানে আপনার দুইটা ডিসপোজালের জার্নাল হবে, এইটাকে জাস্ট আপনারা এখানে মোর অপশনে গিয়ে ট্রানজেকশন জার্নালে গিয়ে এটা ডাউনলোড করে দিবেন। ঠিক আছে? এটা হচ্ছে এই ফিক্সড অ্যাসেটের যে ইগুলো ফাইলগুলো যে জমা দিবেন। আপনারা অবশ্যই যে প্র্যাকটিস ক্লাস যেখানে হবে এখানে আপনাদের যত প্রকারের হচ্ছে কোয়ারিজ আছে সব আপনারা একটু জেনে নিন। যেটা হয়তো ক্লাসে বলতে পারেন নাই ওনাকে বলবেন, উনি করে দিবেন, সমস্যা নেই। এই জার্নালটা আপনার হচ্ছে ডাউনলোড করে দিবেন। এই যে এখানে এসে জাস্ট কি করবেন, প্রিন্ট পিডিএফ, এই যে দেখেন এটা খুব সুন্দরভাবে শো করবে যে এটা আপনি ডিসপোজাল করছেন। ঠিক আছে? এই যে অ্যাসেট চলে গেছে, এখান থেকে আপনার ক্লিয়ার একটা মেসেজ পাওয়া যাবে যে আপনি ডিসপোজাল কিভাবে করেছেন। ঠিক আছে? আচ্ছা, একটা ব্রেক দিব এখন, অনেক সময় আপনারা ধৈর্য সহকারে বসে আছেন, বলেন।